স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাই, ওকে। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা তো লাস্টের দিনে ক্লাস 1 শেষ করেছিলাম, ডোমেন 1 ক্লাস 1। এবার আমরা ক্লাস 2 আমরা দেখবো আর কি। তো আজকে বেসিক্যালি আমরা রিস্ক বেসড অডিটটা মানে কিভাবে আমরা করব, কেন রিস্ক বেসড অডিট করব, কিছু জাস্ট ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব আর কি। তো এই রিস্ক বেসড অডিট কি আসলে? যেমন ধরেন, আমরা যখন একটা এজএসসি সার্টিফাইড, আমরা যখন একটা কোনো অডিট করতে চাই, একটা আইটি অডিট করতে চাই, বেসিক্যালি আমরা সেটাকে মানে মোটামুটি রিস্ক বেসড অডিট বলি। কেন রিস্ক বেসড অডিট বলি? যেমন ধরেন, এটা যদি আমি বলি, রিস্ক বেসড অডিট একটা অডিট প্ল্যানিং মেথোডোলজি, যদি আমি বলি হাই লেভেলে, যেখানে আপনি মনে করেন যে আপনার সবচেয়ে ইম্প্যাক্টফুল বা সবচেয়ে আপনার আহ, আহ, কোন প্রসেস গুলোকে বা সার্ভিস গুলোকে প্রায়োরিটি সেট করবেন, বা আপনার জন্য কোনগুলো ক্রিটিক্যাল, তো সেগুলো আসলে ডিফাইন করা। হ্যাঁ। আমার সাউন্ড কি ক্লিয়ার, না একটু সমস্যা হচ্ছে? না, লাউড এন্ড ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। ওকে। তো এখন মনে করেন আমরা নর্মালি যখন আমরা তো লাস্টের ক্লাসে আলোচনা করেছিলাম যে ধরেন আমাদের কিভাবে অডিট, ধরেন একটা বোর্ড অফ ডিরেক্টর থেকে, একটা অডিট কমিটি থেকে কিভাবে ধরেন আমাদের একটা অবজেক্টিভ ডিফাইন হয়, কিভাবে স্কোপ ডিফাইন হয় আর কি। তার বেসড অন দ্যাট আমরা একটা ধরেন অডিট করতে গেলাম। তারপর যখন আমরা ফার্স্টে অডিট করতে যাই, আমরা মনে করেন এনগেজমেন্ট লেটার যখন আমরা দিলাম, তারপরে আমরা যখন অডিটটা শুরু করব আর কি, প্রথমে আমরা তো আমাদের মেইন আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হয়, কি কি ধরনের প্রসেস সার্ভিস আছে সেই সম্পর্কে একটা মানে নলেজ থাকতে হয়, তাই না? তো এখন মনে করেন আমি যদি ইন্টারনাল অডিট পার্সপেক্টিভে যদি বলি, তো এখন আমার সবার আগে যেটা জানা জরুরি সেটা হচ্ছে আমাদের সেই অর্গানাইজেশনের বিজনেস অবজেক্টিভটা কি। সেই বিজনেস অবজেক্টিভ যদি আমি না বুঝি বা না জানি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি আমার সমস্ত অডিট অ্যাক্টিভিটির সাথে বা একটা অবজেক্টিভের সাথে আমি কিন্তু কোরিলেট করতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ই কমার্স বেসড যদি কোনো একটা প্ল্যাটফর্ম চিন্তা করেন, তাহলে ই কমার্স বেস সেই প্রতিষ্ঠানটা যদি আপনি অডিট করতে চান, তাহলে আপনি যেভাবে ধরেন আপনি অডিটটা করবেন, মানে সেখানে আপনি কোন কোন ইনফ্রাস্ট্রাকচার বলেন বা সার্ভিস গুলোকে আপনি প্রায়োরিটি সেট করবেন, আপনাকে মোটামুটি ধরেন একটা ডিফাইন করতে হবে, তাই না? আপনি সেম ভাবে যদি ব্যাংকিং চিন্তা করেন বা একটা টেলকো চিন্তা করেন, মানে এক একটা প্রতিষ্ঠান ওয়াইজ আপনার সার্ভিস প্যাটার্ন গুলো একই রকম হবে আর কি। তাহলে আমার সেই বিজনেস অবজেক্টিভ বা বিজনেস গোলটা কি, বা আমার জাস্ট কাস্টমার বেসে আমি চিন্তা করি না কেন, সেই অনুসারে আমাকে কিন্তু প্ল্যান করতে হবে। তারপর মনে করেন আমাকে একটা টোটাল কতগুলো সার্ভিস আছে বা কতগুলো প্রসেস আছে বা আমার কত আইটি ইনফ্রাস্ট্রাকচার কি কি আছে আর কি। তো সেই জিনিসগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা আপনার নলেজ নিতে হবে, আইডিয়া নিতে হবে। মানে একটা অডিট আমি মানে প্ল্যানিং এর কথা বলতেছি আর কি, আমি অডিট কন্ডাক্ট করার আগে কথা বলতেছি। মানে প্রথমে আমরা কি একটা অ্যাপ্রুভাল পাইছি, আমরা অডিট কখন থেকে মানে এনগেজমেন্ট লেটার ইস্যু করছি, অডিটটা শুরু করবো আর কি। তারপর যে প্ল্যানিংটা করবো আর কি, সেই প্ল্যানিং এর কথা বলছি আমি। তাহলে আমি প্রথমে অডিটের কাছ থেকে কি করব, একটা ধরেন তাদের টোটাল সার্ভিস লিস্ট বলেন বা অ্যাপ্লিকেশন লিস্ট বলেন বা প্রসেস লিস্ট বলেন বা আইটি টোটাল ইনফ্রাস্ট্রাকচার লিস্ট বলেন, যেটা বলেন না কেন, আমার মোটামুটি একটা লিস্ট নিয়ে একটা মানে আইডেন্টিফাই করার চেষ্টা করবো আর কি। তো সেখান থেকে মনে করেন আমরা হয়তো কোন প্রসেস গুলো বা সার্ভিস গুলো বা অ্যাপ্লিকেশন গুলো বেশি ইম্প্যাক্টফুল, সেগুলো আমরা হয়তো মেনশন করবো। তো এখানে আসলে আমরা যে রিস্ক অ্যাসেসমেন্টটা করবো সেটা আমরা ও মানে মোটামুটি কোয়ালিটিভ অ্যাসেসমেন্ট করব। একটা তো আমরা জানি যে আসলে কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট আছে, একটা হচ্ছে কোয়ালিটিভ অ্যাসেসমেন্ট। তো কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট কোনটা, যেটাকে আসলে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন, মানে মাইন্ডারি ভ্যালু দ্বারা বা কোনো একটা ভ্যালু দ্বারা আপনি সেটাকে কোয়ান্টিফাই করতে পারবেন। আর একটা হচ্ছে কোয়ালিটিভ, মানে কোয়ালিটি জাস্ট বলতে পারেন যে একটা জাজমেন্টাল আর কি, যে আসলে আপনি কেন সেটাকে হাই বলতেছেন বা কেন সেটাকে মিডিয়াম বলতেছেন বা কেন সেটাকে লো বলতেছেন, আপনি ওভারঅল মনে করেন একটা জাস্টিফিকেশন দাঁড় করাচ্ছেন বা এই কারণে আপনি বলতেছেন, জাস্টিফিকেশন আছে। ফর এক্সাম্পল, রেপুটেশনাল ড্যামেজ। রেপুটেশন তো আমরা আসলে কখনো মানে এই মাইন্ডের ভ্যালুতে মিজাই করতে পারবো না, তাই না? তো সেরকম, তো যাই হোক। তো আমরা আলটিমেটলি আমার এই প্রসেস গুলোর ভিতরে কোনগুলো আমার জন্য ইম্প্যাক্টফুল বা কোনগুলোকে আমার বেশি প্রায়োরিটি সেট করতে হবে, আমি যদি ই কমার্স সাইটের কথা চিন্তা করি, ই কমার্স যে প্ল্যাটফর্ম, যে মেইন যে অ্যাপ্লিকেশন রান করে, সেটাকে আমাকে হাই প্রায়োরিটি সেট করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আমার এখানে অবশ্যই লাগবে, কারণ কখন কোন অর্ডার কে প্লেস করতেছে, আমার সেটা স্টকে আছে কিনা আর কি, সেটা মেনটেন করা অবশ্যই লাগবে একটা, মনে করেন। তো এইরকম প্রসেস গুলোকে আমি আইডেন্টিফাই করবো। সেম ভাবে আপনি যদি ব্যাংকিং এর কথা চিন্তা করেন, আপনি ধরেন একটা কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সবচেয়ে আপনার প্রায়োরিটি সেট করতে হবে, তাই না? কারণ এটা আপনার মেইন,
তারপর ধরেন আপনি করতে পারেন হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, এরও আপনি যদি একটা মনিটারি একটা প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশন, একটা ধরেন না যদি 24/7 আপনি কাস্টমার সেটা ইউজ করতেছে, এখানে একটা মানে আপনার অর্গানাইজেশন ভালো মন্দ জাস্ট একটা বলতে পারি যে মাইন্ডের ভ্যালু তো সে একটা মেজার করতে পারে আর কি। তো এরকম ধরনের প্রসেস গুলো আপনি একটা হাই প্রায়োরিটি সেট করবেন আর কি। তারপর মনে করেন হচ্ছে আমরা সেই জাজমেন্টটাকে কাজে লাগে কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে বা জাস্টিফিকেশনের কাজে লাগে আমরা কি করব, সেই প্রসেস বা সার্ভিস গুলোকে আমরা হাই মিডিয়াম লো এইভাবে আমরা একটা ক্যাটাগরাইজ করবো বা প্রায়োরিটি সেট করবো আর কি। তারপরে মনে করেন আমার হচ্ছে একটা অডিট অবজেক্টিভ আমি ডিফাইন করব এরকম যে আসলে আমার মনে করেন এই হাই রিস্ক এরিয়াগুলোকে আমি সবার আগে আমার হচ্ছে মানে আমি টার্গেট করবো, যেগুলো শেষ করা বা যেগুলো আমার হাই রিস্ক এরিয়াগুলো আছে সেগুলোকে আমি আগে কাভার করবো আর কি। তো এই মনে করেন একটা প্ল্যান করতে পারি আর কি। তো তারপর মনে করেন আমার হচ্ছে আমি এইভাবে রিস্ক লেভেল অনুসারে প্রায়োরিটি সেট করলাম আর কি। তারপর মনে করেন সেই অনুসারে আমি একটা হয়তো অডিট প্ল্যান ডেভেলপ করলাম। ঠিক আছে। তখন এই যে আমরা একটা প্রায়োরিটি সেট করলাম, একটা রিস্ক বেসড মানে প্যাটার্নকে মাথায় কাজে লাগাই আর কি, একটা রিস্ক অ্যাসেসমেন্ট করলাম অডিট শুরু করার আগে। তো এটা আসলে কেন করলাম? তো এটা দুইটা কারণ আমি বলি জাস্ট। আপনি মনে করেন যে ফর এক্সাম্পল আমাদের যখন একটা অডিট আমরা শুরু করি, আমাদের তো একটা অডিট একটা স্কোপ থাকে এবং ডিউরেশন থাকে যে আসলে কতদিন আমি সেই অডিটটা করতে হবে, তাই না? তো মনে করেন আপনি হচ্ছে শুরু করলেন একটা 5 জন অডিট টিম মেম্বার নিয়ে একটা অডিট করা শুরু করলেন, ধরেন 2 সপ্তাহ বা ধরেন 3 সপ্তাহ। তো এখন আপনি হয়তো কোনো কারণে আপনার দুটো রিসোর্সকে অন্য কোনো কাজে ইনভেস্ট করতে হয়েছে, আপনি এখন রিসোর্স আছে 3টা, তোমার রিসোর্সের লিমিটেশন আছে আপনি, এবং এই 3 সপ্তাহ সময়টা আপনার জন্য হয়তো বা যথেষ্ট না, আপনি সেটা শেষ করতে পারছেন না। তো সেক্ষেত্রে হয়তো বা আপনি এই যে হাই প্রায়োরিটি সেট করছেন, ক্যাটাগরাইজ করছেন হাই, সেগুলোকে হয়তো আপনি মানে আগে শেষ করলাম বা সেটাকে আমি এক্সিকিউট করার পরে বা রিভিউ করার পর তারপর হয়তো আমি মিডিয়াম করলাম বা আমি হয়তো বা লো করতে পারলাম না, সময় মতো কুলালো না। তখন আমি হয়তো একটা অডিট রিপোর্টে আমি হয়তো একটা লিমিটেশন দিয়ে আমি সেটাকে হয়তো একটা মানে ডিসক্লোজার দিলাম আর কি, যে এরকম একটা সময় যেটা এই টাইম শিডিউল ভিতরে হয়তো শেষ করতে পারিনি, হয়তো পরবর্তীতে কোনো একটা অডিট পিরিয়ড সেটা কভার করা হবে, এরকম আর কি। তো আলটিমেটলি তেমন আমার ধরেন একটা টাইম কনস্ট্যান্ট থাকতে পারে আর একটা রিসোর্স কনস্ট্যান্ট থাকতে পারে। আবার অনেক সময় এরকমও হয় যে ধরেন আপনি হয়তো আপনি ধরেন ইন্টার্ন অডিটর হিসেবে কাজ করছেন, আপনি এমন কোনো একটা নতুন টেকনোলজি আপনি ধরেন আপনি ইম্পোজ করছে আপনার প্রতিষ্ঠান, সেই টেকনোলজি সম্পর্কে সেই অডিটরদের আসলে ভালো কোনো নলেজ নাই, আইডিয়া নাই। তো তারা আসলে যদি আইডিয়া না থাকে আলটিমেটলি তো তারা তো সেটা অডিট করতে পারবে না, তাই না? তো বেসিক্যালি তখন মনে করেন হয়তো বা সেই টেকনোলজিটা তারা হয়তো বা ওই একটা প্রসেসের জন্য তারা অফ রাখলো, হয়তো পরবর্তীতে করবে, বা তার যদি পরবর্তী রিসোর্স আসে বা তারা যদি কাউকে ইংরেজ করতে পারে বা অ্যারেঞ্জ করতে পারে তখন হয়তো করবে। তো এরকম বিভিন্ন রকম লিমিটেশন থাকে। তো আলটিমেটলি আমার হচ্ছে এই রিস্ক বেসড অডিটের সবচেয়ে মনে করেন ক্রিটিক্যাল যেটা আছে, যে আমার আসলে যে প্রসেস গুলো বা যে সার্ভিস গুলো বা অ্যাপ্লিকেশন গুলো আমার জন্য খুবই ক্রিটিক্যাল, যেগুলো আসলে অর্গানাইজেশনে খুব ইম্প্যাক্ট করতে পারে, সেইগুলোকে অ্যাটলিস্ট আমি কাভার করতে পারি। কারণ ধরুন একটা অডিট আমি শেষ করলাম, আমার হচ্ছে প্ল্যানিং এর ভিতরে হয়তো আমি কিছু কাভার করতে পারলাম না, কিন্তু আমার যেগুলো আসলে মেইন যে হাই রিস্ক যে ইস্যু এরিয়া গুলো ছিল বা যেগুলো হাই ইম্প্যাক্ট যে এরিয়া গুলো ছিল সেটা আমি কাভার করতে পারলাম না, আমি লো গুলো কাভার করলাম, আলটিমেটলি আমার সেই অডিটের আসলে খুব একটা মানে ভ্যালু ক্রিয়েট করবে না আর কি। তো অ্যাটলিস্ট আমি যেন সেই হাই প্রায়োরিটি গুলো শেষ করতে পারি, সেই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর কি। তো এই কারণে এটাকে আমরা বলতেছি যে রিস্ক বেসড অডিট। দেখুন আপনি রিস্ক বেসড অডিট প্ল্যানিং করে আমরা হচ্ছে সেটাকে লং টার্মের জন্য করতে পারি, শর্ট টার্মের জন্য করতে পারি। তো এখন মনে করেন এখানে জাস্ট হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে আসলে এখানে। আপনি এখানে হয়তো নিচের দিকে দেখবেন যে হয়তো মনে করেন কোন ইস্যু গুলো যেগুলো আসলে আপনার রিকভার করতে 6 মাসের বেশি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে আর কি, এখানে আর কিছু না আর কি। এই আপনার রিকভার করতে 6 মাস বেশি সময় লাগবে, সেগুলো হাই হয়তো বলতেছে, যেগুলো 3 মাস রিকভার করতে লাগবে মানে সেগুলো মিডিয়াম বলতেছে। এটা একটা মানে কম্পেয়ারিং করার জন্য একটা এক্সাম্পল দিতে, নাথিং এলস। তো এখন এখন মনে করেন আপনার হচ্ছে এই একটা শর্ট টার্ম মনে করেন কোন একটা ধরেন কন্ট্রোল গ্যাপ, যেটা আপনাকে ওভার দ্য ইয়ার আপনাকে সেটাকে মিটিগেট করতে হবে আর কি। সেটা ধরুন আপনি হচ্ছে যেমন আমরা সেই অনুসারে রিস্ক ওইটাকে আমরা শর্ট টার্ম একটা প্ল্যান করলাম বা লং টার্ম প্ল্যান। মনে করেন আপনি হচ্ছে বিজনেস যে স্ট্র্যাটেজি অনুসারে 3 বছরের বিজনেস স্ট্র্যাটেজি ডিফাইন করছেন, সেই অনুসারে আপনার আইটি গোলটাকে অ্যালাইন করতে হবে আর কি। তাহলে সেই অনুসারে মনে করেন আপনি একটা লং টার্ম প্ল্যান করতে পারেন যে আসলে ওভারঅল যখন বিজনেস যে গোলটা অ্যাচিভ করবে আর কি, সেই অনুসারে আমরা আইটি কতটুকু আসলে অ্যালাইন করতে পারতেছে, এই অনুসারে আমরা হয়তো একটা প্ল্যান করতে পারি আর কি।
তারপর এখানে কিছু ইন্ডিভিজুয়াল অডিট অ্যাসাইনমেন্ট আছে আর কি, যে এখানে জাস্ট আপনাদের এখানে বোঝার জন্য, যেমন অলরেডি আমরা কাভার করছি অডিট প্ল্যানিং এজ এন আইস অডিটর, গেইন এন আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টারপ্রাইজ মিশন অবজেক্টিভ পারপাস এন্ড প্রসেস। আমাদেরকে সেই অর্গানাইজেশনের বিভিন্ন বিজনেস প্রসেস সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে জানতে হবে আর কি। এখন মনে করেন আমরা যদি, sorry, কিছু বলছেন, মিউট করে দিই। এখন মনে করেন আপনি হচ্ছে অনেক সময় যেটা আমাদের যেটা করতে হয়, যে ধরেন আমরা একটা অডিট করলাম, অডিট কন্ডাক্ট করার আগে আমরা হয়তো বিজনেস, ধরেন যে অবজেক্টিভ আছে বা বিজনেস যে প্রসেসটা আছে, মানে মেন বিজনেসটা কি করছে আর কি, জাস্ট মনে করেন আমরা নলেজ হতে জানছি, সেই অনুসারে এক একটা বিজনেস তো ধরেন এক রকম রিস্ক থাকতে পারে, তাই না? তাহলে সেই রিস্কটাকে আমরা আসলে কিভাবে আমাদের মানে কন্ট্রোল গুলোর ভিতরে আমরা আসলে মানে ইমপ্লিমেন্ট বা কন্ট্রোলটাকে আমরা দেখতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি বলতে যাচ্ছি, ধরেন আপনি কোন একটা বিজনেস প্রসেস আপনি রিভিউ করছেন, সেই বিজনেস প্রসেসটা নিশ্চয়ই কোনো একটা আপনার ইন্টারনাল অ্যাপ্লিকেশন বল না, বিভিন্ন প্রসেসের মাধ্যমে তো সেটা আসলে ডেইলি একটা অ্যাক্টিভিটিস করা হচ্ছে, তাই না? তখন এই যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো করছেন বা কোনো একটা প্রসেসের মাধ্যমে করছেন বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছেন, এখানে অবশ্যই কোনো না কোনো আপনি রিস্ক আছে আর কি। রিস্ক গুলো কিরকম? যেমন ধরেন আপনি তিনবার ভুল পাসওয়ার্ড দিলে আপনি আহ, আপনার ইউজার আইডি লক হয় না আর কি। একটা ধরেন আপনার গ্যাপ, দুই ভাবে গ্যাপ হতে পারে। একটা মনে করেন সাধারণত আমরা প্রথমত দেখবো যে, যেটা আমরা সাধারণত বলি কমপ্লায়েন্স অডিট, একটা সাবস্টেন্টিভ অডিট বলি। কমপ্লায়েন্স অডিট কোনটা? কমপ্লায়েন্স অডিট মনে করেন আমরা যখন কোন একটা অডিট কন্ডাক্ট করি আর কি, ধরেন একটা ব্যাংকে অডিট করতেছে, তো বাংলাদেশ ব্যাংক তো আমাদেরকে একটা আইসিটি সিকিউরিটি গাইডলাইন প্রোভাইড করছে, তাই না? তো সেটা বাংলাদেশ ব্যাংকটা কি, প্রত্যেকটা ব্যাংকের জন্য রেগুলেটর। তাহলে রেগুলেটর যেটা বলছে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে ধরেন আপনি এখানে বাংলাদেশ ব্যাংকের যে আইসিটি সিকিউরিটি গাইডলাইন বিভিন্ন যে ক্লজ গুলো আছে, সেই ক্লজ গুলো অনুসারে আমি আসলে কতটুকু আমি মেনে চলতেছি, কতটুকু মেনে চলছি না, জাস্ট ইয়েস নো, এটাকে আমি হয়তো কমপ্লায়েন্স অডিট বলতেছি। আর সাবস্টেন্টিভ অডিট বা সাবস্টেন্টিভ টেস্ট কোনটা? মনে করেন কোনো একটা আপনি ইস্যু যেটা আপনি আইডেন্টিফাই করছেন একটু সাসপিশিয়াস আছে, বাট একটা ফিনান্সিয়াল রিপোর্টে আপনি এখন মনে করেন যে ক্যালকুলেশন গুলো আপনি দেখছেন, বিভিন্ন ধরনের লোনের বলেন বা ইন্টারেস্টের ক্যালকুলেশন গুলো দেখছেন, সেটা ঠিকভাবে আসছে কিনা আপনার হয়তো একটু সন্দেহ মনে হচ্ছে। আপনার তো মনে করেন যে তারা কিভাবে ক্যালকুলেশনটা করছে, আপনার তো ম্যানুয়াল ক্যালকুলেশনটা নিয়ে সেটা হয়তো আপনি র্যান্ডম কিছু ডাটা পিক করলেন বা র্যান্ডম কিছু রিপোর্ট পিক করলেন, সেখান থেকে আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে সেটা হয়তো আপনি টেস্ট করলেন। বা মনে করেন আপনি সিস্টেমে আরো ইনসাইডে গেলেন, যে আরো ধরেন বিভিন্ন রকম সাসপিশিয়াস কিছু মনে হচ্ছে, আপনি ডিটেলস একটা ধরেন ডিগ ডাউন করলেন, সেটা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট। তার মানে আলটিমেটলি ধরেন আমরা একটা বিজনেস প্রসেস যখন আমরা রিভিউ করবো আর কি, বিজনেসে কি কি রিস্ক থাকতে পারে সেটা আমাদেরকে মাথায় থাকতে হবে। পাশাপাশি এই যে বিজনেসটাকে যে আমি অ্যাচিভ করবো আর কি, আমার যে অ্যাপ্লিকেশন গুলো যে আমি মেনটেন করতেছি, সেই অ্যাপ্লিকেশন মেনটেন করার জন্য আমার কি কি ধরনের গ্যাপ বা রিস্ক নর্মালি থাকে, যদি সেটা আমি আইডেন্টিফাই করতে পারি, আলটিমেটলি দেখেন ওই রিস্কটাকে কিভাবে মিটিগেট করা যায় সেই কন্ট্রোল সম্পর্কে মনে করেন আমার আইডিয়া আছে। তাহলে আমি যখন একটা প্রসেস দেখবো আর কি, এবং প্রসেসে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর গুলো আমি বোঝার চেষ্টা করবো আর কি। পাশাপাশি দেখেন ওই রিস্ক ফ্যাক্টরটা কিভাবে কোন কন্ট্রোলের মাধ্যমে সেটাকে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে বা মানে করা উচিত, তাহলে সেই কন্ট্রোলটা আমার পাশাপাশি আমি মানে একসাথেই আমি আইডেন্টিফাই করার চেষ্টা মানে করে ফেলবো আর কি। যদি দেখি যে না, এই কন্ট্রোলটা তো নাই, যদি কন্ট্রোল না থাকে তখন আমি চেক করি কি নর্মালি, তখন তো আর আসলে সরাসরি তো বলতে পারবো না যে না, এই আপনার তো ওই কন্ট্রোল নাই, আপনি ফলো করতেছেন না, এটা আসলে বলা যাবে না। আমাদেরকে দেখতে হবে যে আসলে অন্য কোনো কন্ট্রোলের মাধ্যমে এই রিস্কটাকে আসলে রিডিউস করা যায় কিনা বা মিটিগেট করা যায় কিনা আর কি, এটা কিন্তু আমাদেরকে পাশাপাশি চিন্তা করতে হবে আর কি। তারপর আলটিমেটলি ধরেন আপনি ওই প্রসেসের আশেপাশে ধরেন মানে এই যেগুলোকে আমাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তারপর মনে করেন আপনি প্রিভিয়াস যে ওয়ার্ক পেপার গুলো আছে বা অডিট রিপোর্ট গুলো আছে, কোন কোন এরিয়া গুলোকে বা কোন কোন অবজারভেশন কি অবজারভেশন দেখা হয়েছিল, কোনগুলোকে হাই রিস্ক ধরা হয়েছিল আর কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আর কি। তো এখন মনে করেন অনেক সময় তো দেখবেন, আমরা তো ফার্স্ট ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম যে আমি যখন একটা অডিট রিপোর্ট রাইট করতে যাব, আমি আমার এভিডেন্স কি বলে, আমি কিভাবে এভিডেন্স গুলো কালেক্ট করছি, আমার এভিডেন্স অনুসারে কিন্তু আমাকে রিপোর্ট রাইট করতে হবে। হ্যাঁ, আমি মনে করেন আমি কোনো একটা গ্যাপ হয়তো বুঝতেছি, যেখানে বড় রকম রকম কোনো একটা গ্যাপ আছে, বড় রকম একটা ফ্ল আছে, কিন্তু সেটাকে আমি আসলে আমার আর্টিফ্যাক্টস এর মাধ্যমে আসলে মানে রেজ করতে পারছি না আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো যে না ভাই, আপনি এই গ্যাপটা আছে মনে হচ্ছে, মনে হওয়া যাবে না, আপনাকে প্রুফ করতে হবে যে না, আপনি এটা পেয়েছেন আর কি।
তো যাই হোক, তোমরা আলটিমেটলি, তার মানে আমার হলো হচ্ছে, যদি এরকম কখনো দেখেন যে অনেক সময় কোশ্চেনে আসে, আপনি কোথাও একটা অডিট করতে গেছেন, তো সেখানে আপনি দেখলেন যে সেখানে একটা এক্সটার্নাল অডিট রিপোর্ট আপনাকে দেওয়া হয়েছে, তো সেখানে আপনি কিছু অবজারভেশন আছে, তাহলে অ্যাজ এ অডিটর আপনি হচ্ছে সেই অবজারভেশন গুলো, বা আপনি এরকম কোশ্চেন থাকতে পারে যে কোন একটা, সেই যেখানে অডিটির কোন একটা সিনিয়র ম্যানেজার আপনাকে হয়তো বলতেছে যে আমাদের এই সিস্টেমে এরকম একটা গ্যাপ আছে, তাহলে তাদের ভার্বাল কমিউনিকেশনে বা বা সেই প্রিভিয়াস অডিট রিপোর্টের মাধ্যমে যে ফাইন্ডিংস গুলো আছেন সেগুলো আপনি আপনার রিপোর্টে নিয়ে আসবেন কিনা, এরকম কোশ্চেন থাকে। আলটিমেটলি যখন আমরা একটা ইন্সপেকশন করি বা রিভিউ করি, আমরা তো ধর হয়তো বা প্রিভিয়াস কোনো একটা হিস্টোরি দেখে আমরা হয়তো বা একটা মনে করেন যে হয়তো বা একটা আইডিয়া নিই, এবং হয়তো বা মনে করেন ওই এরিয়াটাতে আমরা আবার হয়তো রিভিজিট করি যে আসলে সেইটা গ্যাপ ছিল সেটা এখনো আছে কিনা আর কি। যদি থেকে থাকে তাহলে আমি প্রপারলি হয়তো আর্টিফ্যাক্টসটা কালেক্ট করে আমি আমার রিপোর্টে লিখবো, কিন্তু ওই রিপোর্টের উপর বেসিস করে, মানে ওই যে আগের রিপোর্টের উপর বেসিস করে আমি কিন্তু কখনো কোনো অবজারভেশন লিখবো না আর কি। তো যাই হোক, তবে এখানে সেট দ্য অডিট স্কোপ এন্ড অডিট অবজেক্টিভ, ডেভেলপ অডিট অ্যাপ্রোচ, অডিট স্ট্র্যাটেজি, মোটামুটি এগুলো আমরা আলোচনা করে ফেলছি। কারো কোনো কোশ্চেন থাকলে ভাই বলতে পারেন। তার মানে ভাইয়া রিপোর্টে আমরা শুধুমাত্র ওইটাই দিব যেটা আমি, মানে আমার ফাইন্ডিং। যদি প্রিভিয়াস রিপোর্টে কোনো কিছু থাকে সেটা আমি নিজে চেক করে দেখবো যে স্টিল এই গ্যাপ গুলো আমার আছে কিনা, ফল্ট আছে কিনা। যদি আমি পাই সেক্ষেত্রে উইথ এভিডেন্স আমি সেগুলো আমার রিপোর্টে মেনশন করব। বিষয়টা তো রাইট। তাই। জি, সেটাই। ঠিক আছে। মানে ব্যাপারটা হলো হচ্ছে অ্যাজ এ অডিটর আমরা মনে করি নিজের চোখে যা দেখবো, নিজের সিস্টেম থেকে যেটা আমরা মানে মানে বের করতে পারবো, সেটাই আমরা অ্যাকচুয়ালি, মানে আমার আর্টিফিক্স যা আমি নিয়ে আসবো সেই অনুসারে আমি আমার রিপোর্ট রাইট করবো আর কি। ইফেক্ট অফ লস এন্ড রেগুলেশন অফ আইস অডিট প্ল্যানিং, তো এখানে কিছু কি আপনার প্রিন্সিপাল আছে, যেমন কমপ্লায়েন্স উইথ লস এন্ড রেগুলেশন। যে মনে করেন আপনার হলো হচ্ছে যেমন ধরেন অনেক সময় যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, আমরা যখন একটা অডিট করতে যাই, আমরা তো মনে করেন প্রথমত ধরেন একটা কমপ্লায়েন্স অডিট করতে হয় না। কমপ্লায়েন্স অডিট তো আসলে একটা সিম্পল অডিট, আসলে ক্লজ অনুসারে সেটা মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না আর কি, জাস্ট সিম্পল আর কি। তো এখন মনে করেন এই কমপ্লায়েন্স, আপনি ধরেন আমরা নর্মালি যখন কোনো একটা অর্ডার করতে চাই, আমাদের একটা অর্ডার স্কোয়ার ভিতরে কিন্তু আপনারা দেখবেন যে হয়তো রেগুলেটর গাইডলাইন অনুসারে বা রেগুলার সার্কুলার যেগুলো আছে সেগুলো অনুসারে আমরা কতটুকু ফলো করছি, এটার পাশাপাশি কিন্তু কিছু এক্সটার্নাল বডির কথা বলা থাকে আর এক্সটার্নাল বডিটা কি, যেমন ধরেন আপনি হয়তো বা ISO 27001 সার্টিফাইড সার্টিফিকেশন করছেন, যেটাকে আমরা ISMS বলি আর কি, তাই না? বা আপনি মনে করেন হচ্ছে আপনি কার্ড নিয়ে বিজনেস করেন, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে বিজনেস করতেছেন, আপনি পিসিআইডিএস সার্টিফিকেশন করতেছেন আর কি, বা আপনি ডাটা সেন্টার সার্টিফিকেশন করছেন, বা আপনি বিজনেস কন্টিনিউটি প্ল্যান করছেন আপনি ডাটা সেন্টারের জন্য আর কি। বিভিন্ন রকম সার্টিফিকেশন হতে পারে আর কি। তো এখন এই যে সার্টিফিকেশন গুলো, এখানে ধরুন আপনার একটা আমি যদি তাদেরকে আমি এক্সটার্নাল বডি বলি, যে এটা সার্টিফাইড করতেছে আপনার প্রতিষ্ঠানকে, আপনার প্রতিষ্ঠান আইটি কে, তাহলে এই যে ধরুন তারা তো আসলে এমনি এমনি সার্টিফিকেশনটা দিচ্ছে না, তাই না? নিশ্চয়ই সেখানে কিছু কন্ট্রোল আছে, কিছু মেকানিজম আছে, সেগুলো তো ফলো করার পরে তো ধরেন সেই আইটিটাকে আসলে তারা সার্টিফাইড করতেছে, তাই না? তো এখন, তো অ্যাজ এ অডিটর কিন্তু আমরা সেই রেগুলেটরি গাইডলাইনের পাশাপাশি এই যে এক্সটার্নাল বডি থেকে যে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে আসলে। আপনার ঠিক আছে, তারা তো এখানে ISMS এর মধ্যে বলা আছে যে এই যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেস ঠিকভাবে ফলো করতে হবে, বা ধরেন কোনো একটা ইনসিডেন্ট হলে সেটার রুট কজ অ্যানালাইসিস করতে হবে, এরকম বিভিন্ন রকমের ধরেন কন্ট্রোল কথা বলা আছে। তাহলে এটা আমরা আসলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে সেগুলো আসলে কতটুকু আমরা মেনটেন করছি আর কি, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে রিভিউ করতে হবে আর কি। তারপর মনে করেন আপনি হচ্ছে যে আইটি যে গোল, সেটাকে আপনার এন্টারপ্রাইজ গোলের সাথে বা বিজনেস গোলের সাথে সেটা আসলে কতটুকু, মানে কিভাবে অ্যালাইন, সেই প্ল্যানটা আপনার আছে কিনা, সেই প্ল্যানটা আপনি আসলে কারো কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছেন কিনা, সেটা আসলে অ্যালাইন কিনা আর কি। এখন মনে করেন অ্যাপ্রুভালটা কেন জরুরি। এখন মনে করেন আপনি একটা বিজনেস গোল তো অবশ্যই আপনি ধরেন একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যেটাকে আমরা বলি, এখন সেই অনুসারে তো ধরেন আলটিমেটলি আমরা আইটির বিভিন্ন প্রকুরমেন্ট বলেন, আইটি বিভিন্ন প্রসেস বলেন, আইটি বিভিন্ন সার্ভিস বলেন, সবকিছু তো আসলে সেটাকে অ্যালাইন করেই তো চলতে হবে, তাই না? তো এখন মনে করেন আপনি হলো হচ্ছে একটা ধরেন, মানে এজ অডিটর আমি গেলাম, আমি হয়তো বললাম যে আপনার এই হচ্ছে আইটি, আপনি স্ট্র্যাটেজি কোনো প্ল্যান আছে কিনা সেটা আপনি আমাকে দেন। হয়তো আমার একটা ডকুমেন্ট দিলাম, এখন এই ডকুমেন্টে কোনো সিগনেচার নাই, কিছু নাই, ভার্সন নাই, কবে করা হয়েছে, ডেট নাই, কিছু নাই। আর সেখানে এই ডকুমেন্ট আসলে কোনো ভ্যালু নাই। কারণ দেখেন, এই ডকুমেন্টটা কে প্রডিউস করছে, কার কাছ থেকে আসছে, কে অথরাইজ করছে,
যদি কিছু না থাকে আলটিমেটলি, তো এখন মনে করেন সেটা তো আসলে কোনো ভ্যালু থাকবে না নর্মালি, তাই না? তো আমার আলটিমেটলি হয়তো বা এরকম হতে পারে যে এই যে আপনি মনে করেন যে আইটি যে একটা প্ল্যান করছে বা একটা স্ট্র্যাটেজি ডিফাইন করছে, নিশ্চয়ই এটা আপনার হচ্ছে আইটি সিনিয়র ম্যানেজমেন্ট মানে আইটি যাকে রিপোর্ট করে আর কি, হয়তো এমডি বা ডিএমডি যেটাই বলেন, তো তারা নিশ্চয়ই সেটাকে অথরাইজ করবে, অ্যাপ্রুভ করবে, না ঠিক আছে আমার বিজনেস গোল এরকম, এই বিজনেস গুলোর সাথে আমি সেটাকে অ্যাচিভ করার জন্য আমি আমার আইটি স্ট্র্যাটেজি গোলটাও এভাবে ডিফাইন করলাম। তো এরকম কিন্তু একটা এন্ডোর্সমেন্ট বলেন বা একটা আপনার মানে অথরিটি থাকতে হবে আর কি। শুধুমাত্র আমাকে একটা কাগজ দিলে সেই কাগজটা কিন্তু আসলে কোনো ভ্যালিডিটি থাকবে না। তারপর বিভিন্ন স্ট্রাকচার অ্যাপ্রোচ থাকতে পারে যে আসলে কোনো একটা ইমপ্লিমেন্টেশন করার জন্য আপনি যে সিকিউরিটি ঠিকভাবে আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা আর কি। যেমন ফর এক্সাম্পল আপনি যেমন হচ্ছে, যেমন ধরেন এখানে আপনি একটা যদি এক্সাম্পল দিই, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইনে বলা আছে এরকম যে ধরেন আপনি যে অ্যাপ্লিকেশন গুলো থাকবে সেই অ্যাপ্লিকেশন গুলো আপনার মাল্টি, যেগুলো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন সেখানে আপনার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে। কোনো কারণে যদি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড লেন্থ হতে হবে 11 ক্যারেক্টার, এরকম ধরনের একটা ক্লজ হতে বলা আছে। যেমন আলটিমেটলি তারা ধরেন ধরেন আপনি নর্মালি যখন কোনো একটা এরকম আপনি ইনস্ট্রাকশন আসে, সেখানে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বেস্ট প্র্যাকটিস বা বেস্ট এফোর্ট বেসিস থাকে। কিরকম? ধরেন আমার হচ্ছে আমি এই জানুয়ারি মাসে একটা নতুন ভার্সন রিলিজ করলাম অ্যাজ এ রেগুলেটর। সেখানে যদি আমি এরকম বলি যে আমার হচ্ছে যত রকমের ক্রিটিক্যাল সার্ভিস গুলো আছে সেগুলোকে হলো হচ্ছে আপনার এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ম্যান্ডেটরি করা হলো, আলটিমেটলি কেউ কমপ্লাই করতে পারবে না, তাই না? তো এরকম নর্মাল যেটা করা হয় যে আসলে একটা বেস্ট এফোর্ট বেসিস আমরা বলি যে একটা তো হয়তো সেখানে মেনশন করা থাকে। যেমন তারপর যদি পিসিএ ডিএসএস সার্টিফিকেশন গুলো দেখেন সেখানে এটা বলা আছে যে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এই প্র্যাকটিসটা বা এই কন্ট্রোলটা বেস্ট প্র্যাকটিস থাকবে। কিন্তু এরপরে সেটা ম্যান্ডেটরি হয়ে যাবে আর কি, কারণ এই যে একটা ধরেন 6 মাস 7 মাসের একটা ডিউরেশন দেওয়া হলো আর কি, এই ডিউরেশনের ভিতরে যাতে সেই অর্গানাইজেশনটা আপনি কমপ্লাই করতে পারেন আর কি। তাহলে মনে করেন যখন আমরা অডিট করতে যাব তখনও মনে করেন আমরা হয়তো এরকম হয়তো আইডেন্টিফাই করলাম না এখানে ক্রিটিক্যাল সিস্টেম গুলোতে এখনো মাল্টিপল অথেন্টিকেশন এনশিওর করা হচ্ছে না, সেটাকে হয়তো বা আমি যেহেতু আমার হাতে এখন 6-7 মাস সময় আছে, সেখানে আমি হয়তো বা মনে করেন যে ওই 6-7 মাস সময়টা পার না হওয়া পর্যন্ত সেটাকে আমি হয়তো বা মিডিয়াম বা লো একটা রেটিং করতে পারি যে আসলে আমার এটা করতে হবে। বা মনে করেন আমার হয়তো মনে করেন আমি এমন সময় গেলাম যেখানে আমার 6-7 মাস, যেটা ওই যে বললো এপ্রিলের 30 তারিখ, ধরুন 2026 সালের এপ্রিল 30 তারিখ সময়টা পার হয়ে গেছে, আমি মে মাসে অর্ডার করতে গেলাম, আমার অলরেডি নন কমপ্লায়েন্ট, তাহলে এই অবজারভেশনটা আমাকে তখন কি হবে, আগে তো আমি দিচ্ছিলাম লো বা মিডিয়াম, এখন আমাকে কিন্তু দিতে হবে হাই, এইভাবে আসলে রিস্কের ক্যাটাগরি করা হয়। তো যাই হোক, এই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন একটা ডেফিনেশন আপনাদেরকে বলি। তো এখানে মনে করেন অনেকের আসলে একটা মানে রং ধারণা আছে, যেটা যেরকম যদি বলি যে আসলে আমার মনে করেন কোন একটা সিস্টেম আমি যদি 2 বার পাসওয়ার্ড দিই তাহলে মনে হয় সেটা হয়তো মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, আসলে ব্যাপারটা সেরকম না। মাল্টিফ্যাক্টরের একটা সিম্পল ডেফিনেশন আছে, জাস্ট সবসময় মনে রাখবেন, সামথিং ইউ নো, সামথিং ইউ হ্যাভ, সামথিং ইউ আর, এই তিনটা যে কোনো দুইটা কম্বিনেশন থাকলে সেটাকে আমরা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বলি। সামথিং ইউ নো মিনস, যেমন ধরেন আপনি আপনার নিজের পাসওয়ার্ডটা জানেন, বা আপনি হচ্ছে আপনার এটিএম এর পিন পিন নাম্বারটা আপনি জানেন, সামথিং ইউ নো। সামথিং ইউ হ্যাভ মিনস, যেমন ধরেন আপনি এটিএম এর আপনি যদি অথরাইজড ইউজার হয়ে থাকেন, আপনার এটিএম এর যদি ভ্যালিড কার্ড থেকে থেকে আপনি টাকাটা তুলতে পারবেন, তাই না? তার মানে এই এটিএম কার্ডটা আপনার যদি না থাকে, আপনি যদি পিন নাম্বার জানলেও আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। তো যাই হোক, তার মানে আলটিমেটলি একইভাবে যদি আমরা মোবাইল ট্রান্সফার করতে চাই, আমার তাহলে কি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে আমার তো মানে আমার হচ্ছে ওটিপিটা আসবে, তখন সামথিং ইউ হ্যাভ, তাই না? আর সামথিং ইউ আর হলো হচ্ছে আপনি হচ্ছে এই যে বায়োমেট্রিক বলেন, মানে ফিঙ্গারপ্রিন্ট বলেন বা রেটিনা স্ক্যান বলেন, আইরিস স্ক্যান বলেন, এটা হচ্ছে আমার মানে বায়োমেট্রিক। তার মানে কারোর সাথে কারো তো ওই যে রেটিনা স্ক্যান মিলে না, রেটিনা মেলে না, বা কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। তো এই দুটো কম্বিনেশন, এই তিনটা তিনটা যে কোনো দুটো কম্বিনেশন থাকলে সেটাকে আমরা মাল্টিপ্যাক্টর অথেন্টিকেশন বলবো আর কি। তো এটা হচ্ছে একটা এমএফ এর আপনার ডেফিনেশন। তো যাই হোক, কমপ্লায়েন্স উইথ এক্সটার্নাল লস রেগুলেশন অলরেডি আমি কাভার করছি আর কি, এটা জাস্ট একটু আপনারা দেখে নিন। এক্সটার্নাল ল বলতে আমি জাস্ট ওই যে এক্সটার্নাল বডির কথা যেটা বললাম, পিসেট এসএস আইএসও 27001 সার্টিফিকেশন কথা বললাম, এখানে সেটা ডিফাইন করা আছে আর কি। তো এখানে হচ্ছে আপনি রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ, যেটা আমরা শুরুতে একটু আমি হাই লেভেলে বললাম, সেটা হচ্ছে ধরেন আপনি প্রথম যখন আমরা অডিট করতে যাব, অডিট শুরু করার আগে আমাদের কি করতে হবে, গ্যাদার ইনফরমেশন এন্ড প্ল্যান, মানে আমার যত রকমের ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি আর কি, আমার যে সার্ভিস কতগুলো আছে, প্রসেস কতগুলো আছে, আমার অ্যাসেট কতগুলো আছে,
আমার অ্যাপ্লিকেশন কতগুলো আছে, আমার মানে অবশ্যই সেই স্কোপের ভিতরে, স্কোপের বাইরে আবার না, স্কোপের ভিতরে। তো সেটা আমাদেরকে আসলে প্রথমে গ্যাদার করতে হবে। তারপরে মনে করেন যে সেখানে কি কি ধরনের কন্ট্রোল আছে, কি কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছি, মনে করেন আপনি হচ্ছে আইডেন্টিফাই করলেন আপনার এখানে হচ্ছে যতগুলো ল্যাপটপ ডেস্কটপ আছে সবগুলো হচ্ছে নেটওয়ার্ক কানেক্টেড, মানে নেটওয়ার্কের ভিতরে আছে আর কি, মানে ইন্টারনেট। তো এখন তার মানে আলটিমেটলি কোনো একটা মেশিন যদি আপনার ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, আলটিমেটলি সবগুলো সিস্টেম যেটা খুব সহজে ছড়ায় যাবে। তাহলে আপনার কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে আপনি অ্যান্টিভাইরাস থাকতে হবে। তাহলে আপনি অ্যান্টিভাইরাস আছে কিনা এটা আপনি একটা ধরেন, তাহলে একটা রিস্ক কন্ট্রোল করতে পারেন। বা মনে করেন আপনি হলো হচ্ছে সার্ভারে, ধরেন একটা সার্ভার আপনি অ্যাডমিনিস্ট্রেশন করেন, আপনি রিভিউ করতেছেন আপনি। তো কোন একটা সার্ভারকে আপনি র্যান্ডমলি পিক করলেন, সেখানে আপনি দেখলেন যে হচ্ছে সেই সার্ভারে যে অ্যাডমিন, যে ইউজারটা সেটা একটা হচ্ছে জেনেরিক ইউজার, মানে ধরেন অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার আছে, এবং সেখানে কোনো নেমড ইউজার নাই। তার মানে আলটিমেটলি দেখেন, এখন এই যে অ্যাডমিনিস্ট্রেটর নামে যে একটা ইউজার আছে, আপনার আছে মনে করেন 5 জন সিস্টেম অ্যাডমিন। এই 5 জন সিস্টেম অ্যাডমিন আপনি যখন খুশি মনে করেন আপনার, তারা হয়তো বা সিস্টেমটাকে অ্যাক্সেস করতেছে সেই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে, একটা মানে শেয়ার্ড ইউজার দিয়ে। এখন এই মুহূর্তে নিশ্চয়ই আপনি এইটা আইডেন্টিফাই করতে পারবেন না যে আসলে কখন কোন ইউজারটা, যেহেতু আপনি 5 জন সিস্টেম অ্যাডমিন আছে, কখন কোন সিস্টেম অ্যাডমিনটা আপনার সার্ভারটা আপনি হলো হচ্ছে অ্যাক্সেস করছে, সেটা কিন্তু আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না। তখন আলটিমেটলি আপনি এখানে কাউকে অ্যাকাউন্টেবল করতে পারতেছেন না। তাহলে এখানে আপনার রিস্কটা কি? রিস্কটা হলো হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই। কেউ যদি কোনো একটা অকারেন্স করে তাকে আপনি কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে এখানে কি থাকা উচিত ছিল? অবশ্যই একটা নেমড ইউজার থাকা উচিত ছিল, একটা কন্ট্রোল। যাই হোক, আলটিমেটলি এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখবো, যে আমার কি কি ধরনের রিস্ক থাকতে পারে, এবং সেই রিস্ক গুলোকে আসলে মিটিগেট করার জন্য আমার কি কি ধরনের কন্ট্রোল আমার থাকতে হবে আর কি। তারপর ধরেন পারফর্ম কমপ্লায়েন্স টেস্ট, যেটা আমি বললাম যে ইয়েস নো, রেগুলেটর অনুসারে আপনি ক্লজ অনুসারে আপনি সেটা মানতেছেন কি মানতেছেন না। পারফর্ম সাসপেন্স টেস্ট, আপনি আরো ডিপে যেতে হবে সেটাকে অ্যানালাইজ করার জন্য, কিন্তু সাসপেন্স কিছু পেয়েছেন, আপনি সেটা অ্যানালাইজ করার জন্য আরো ডিপে যেতে হবে আর কি। মনে করেন আপনি হলো হচ্ছে ফর এক্সাম্পল, আপনি হলো হচ্ছে কোন একটা ট্রানজেকশন, কোন একটা কাস্টমার কোন একটা অনলাইন ব্যাংকিং এ বা ইন্টারনেট ব্যাংকিং এ একটা ট্রানজেকশন করছে, তার প্রত্যেকটা ফেজে তার সমস্ত অডিট ট্রেল প্রিজার্ভ করতেছেন কিনা আর কি। আপনি দেখলেন যে না, আমার একটু সন্দেহ মনে হচ্ছে যে সবগুলো লগ হয়তো বা আমার সিস্টেম হয়তো ক্যাপচার করছে না। আপনি হয়তো সেখানে একটা সাবস্টিটিউশন টেস্ট করলেন, ডিগ ডাউন করলেন, আরো ডিটেলসে গেলেন যে আসলে আমার কোন কোন সিনারিও তৈরি হতে পারে, এবং সেই অনুসারে আমার লগ গুলো আসলে সেখানে প্রিজার্ভ হচ্ছে কিনা আর কি। তারপর হচ্ছে কনক্লুড দ্য অডিট, বেসড অন আপনি যে হলো হচ্ছে আপনি রিভিউ গুলো করলেন বা ইন্সপেকশন করলেন, আপনার এখানে একটা অডিট রিপোর্ট রাইট করতে হবে আর কি। নর্মালি আমরা করি কি, একটা অডিট রিপোর্ট, জাস্ট আমি একটু পরে অডিট রিপোর্ট আমরা আসবো, একটা হাই লেভেলে বলি। একটা রিপোর্টে কি কি থাকে? একটা রিপোর্টে থাকবে অবশ্যই আপনি হলো হচ্ছে কি অবজারভেশন পেয়েছেন, সেই অবজারভেশনটা আপনাকে মেনশন করতে হবে, এবং সেই অনুসারে আপনাকে অবশ্যই কিছু আর্টিফ্যাক্টস দিতে হবে আর কি, তাই না? তো এখন তারপর আমার একটা হয়তো ডিসক্রিপশন থাকতে পারে, মানে তার আগে তারপর হয়তো আমার থাকতে পারে যে কোন ক্লজ অনুসারে, রেগুলেটরি কোন ক্লজ অনুসারে আপনি এই অবজারভেশনটাকে আপনি আইডেন্টিফাই করছেন। মনে করেন আপনি হচ্ছে রেগুলেটর কোনো একটা ক্লজে বলা আছে আপনি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য নেমড ইউজার থাকতে হবে। তারপর আলটিমেটলি আপনি নেম ইউজার ইউজ করতেছেন না, আপনি একটা শেয়ার্ড ইউজার ইউজ করতেছেন অ্যাডমিনিস্ট্রেটর নামে, তাই না? তো আলটিমেটলি আপনি একটা অবজারভেশন দিয়েছি, এটা একটা ক্লজ আপনি ভায়োলেট করছেন, সেই ক্লজ নাম্বারটা আপনাকে মেনশন করলাম। এখন মনে করেন আপনি রেগুলেটর ক্লজ অনুসারে আপনি হয়তো বা কোনো একটা অবজারভেশন আপনি দিতে পারতেছেন না। সেক্ষেত্রে দেখলেন যে আপনি আসলে আপনার যে সেই অর্গানাইজেশনের যে ইন্টারনাল আইটি সিকিউরিটি পলিসি আছে সেই অনুসারে আপনার কোনো কিছু ক্লজ আছে কিনা যেটা তারা কমপ্লাই করে না। বা মনে করেন কোনো একটা যদি সেরও পেলেন না যে সবকিছু ঠিকঠাক আছে, মনে করেন আপনি এমন একটা অবজারভেশন আইডেন্টি করলেন সেটা আসলে রেগুলেটর গাইডলাইনও বলা নাই, আপনি এই সে অর্গানাইজেশনের পলিসিতে বলা নাই, হয়তো বেস্ট প্র্যাকটিসটা কি রকম, যে মনে করেন আপনি হয়তো বা হাই লেভেলে আপনি রেগুলেটর বলা আছে আপনি সমস্ত ট্রানজাকশনের অডিট ট্রেল থাকতে হবে। তো এখন আপনি সেটা রিভিউ করে দেখলেন যে আসলে এমন একটা সিস্টেম আছে যেটা সবগুলো অডিট ট্রেল গুলো সে ক্যাপচার করতেছে না, একটা গ্যাপ। এটা তো আসলে আপনি কোথাও বলা নাই, কিন্তু এই গ্যাপটা তো আপনি আসলে, আপনি যদি বলে সিস্টেমে যদি আপনি কমপ্লিটনেস বলেন, বা আপনি মনে করেন মানে এই কি বলবো ট্রেসেবিলিটি যদি এনশিওর করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই এটা থাকতে হবে। কারণ আলটিমেটলি কোনো ক্লজ না থাকলেও আপনি কিন্তু এটা, আপনি কেন সেটাকে আইডেন্টিফাই করছেন, আপনি হচ্ছে একটা অবজারভেশন দিয়েছেন সেটা আপনাকে মেনশন করতে হবে। তার মানে আমার কি কি থাকবে?
হয়তো আমার হচ্ছে অবজারভেশন থাকবে, একটা আর্টিফ্যাক্টস মানে একটা মানে প্রুফ থাকতে হবে আপনার, সেটা কোন ক্লজের এগেনস্ট বা কিসের বেসিস আমি সেটাকে আমি অ্যাজ এ নন কমপ্লাই মার্ক করছি সেটাকে আমাকে বলতে হবে। একটা ডিসক্রিপশন থাকবে আর কি, একটা ডিটেলসে যে এটা কেন আমি সেটাকে অবজারভেশন হিসেবে কাউন্ট করতেছি। একটা ইম্প্যাক্ট থাকবে যে আসলে এটা যদি আমি ঠিকভাবে ফলো না করি তাহলে আমার কি ক্ষতি হতে পারে আর কি। তারপর হয়তো একটা থাকতে পারে রেকমেন্ডেশন, যে আসলে কি করলে এই অবজারভেশনটা মিটিগেট করা সম্ভব। তো এইভাবে মোটামুটি আমরা একটা অডিট রিপোর্ট করে থাকি আর কি। তো এখানে হচ্ছে অডিট রিস্ক। এখন পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের অডিট রিস্ক এন্ড মেন্টালিটি। তো অডিট রিস্কটা কি? প্রথমে আসি ওভারঅল অডিট রিস্ক। ওভারঅল অডিট রিস্ক মনে করেন আপনি হলো হচ্ছে কোনো একটা আপনি ফাইন্যান্স অডিট করছেন, ফাইন্যান্স অডিট করে আপনার ধরেন সেখানে কোনো ধরনের আপনি হচ্ছে অবজারভেশন বা আইডেন্টিফাই করতে পারেননি, কিন্তু যেখানে দেখা গেল যে আসলে সে অর্গানাইজেশনের ফিনান্সিয়াল যে রিপোর্ট গুলো ছিল সেই রিপোর্টেই হচ্ছে মনে করেন বিভিন্ন রকমের ইরর আছে, সেখানে ভ্যালু গুলো ইনঅ্যাকুরেট ভ্যালু, আপনি হলো হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন আপনার মিসম্যাচ আছে আর কি, ক্যালকুলেশন ঠিকভাবে হচ্ছে না আর কি। তার মানে একটা ধরেন আপনি বড় রকমের একটা ধরেন আপনি ঘাপলা আছে। তো এখন অ্যাজ এ অডিটর আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারলাম না, তেমন একটা রিস্ক, বড় রিস্ক, সেটাকে আসলে আমরা বলতেছি ওভারঅল অডিট রিস্ক। আসলে আমি মানে যে কারণে যে যে উদ্দেশ্যে আমি সেটা হচ্ছে আমার মানে প্রুভ করতে গেছিলাম কিন্তু সেটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারলাম না। কন্ট্রোল রিস্ক, আমার যে ধরেন বিভিন্ন রকমের যে কন্ট্রোল গুলো আছে আর কি, আপনার ধরেন এই কন্ট্রোল গুলো আমি ঠিকভাবে হলো হচ্ছে আপনি ধরেন রিভিউ করতে পারলাম না। অনেক সময় দেখা যায় যে এই যে আপনি দেখবেন যে আপনি হচ্ছে এই যে আইটি সিস্টেমে যে বিভিন্ন লগ গুলো আছে সেই লগ গুলো অ্যানালাইজ করার জন্য সেন্ট্রালি একটা SIEM, সিস্টেম ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা টুলস আছে। সেই টুলসটার মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে সেই সমস্ত ডিভাইস থেকে লগ গুলোকে ক্যাপচার করে সবার সাথে একটা কোরিলেশন করে একটা ধরেন ড্যাশবোর্ডে সেটাকে একটা প্রেজেন্টেবল ফরম্যাটে নিয়ে যায়, যাতে সেই ফরম্যাটটা দেখে আমরা মোটামুটি একটা ধরেন আইডিয়া নিতে পারি আসলে কোন একটা রিকোয়েস্টের বেসিসে ব্যাকগ্রাউন্ডে কোন কোন প্রসেসগুলো কল হচ্ছে, বা কখন কোন ইউজারটা কোন সিস্টেমে অ্যাক্সেস করতেছে, এখানে কোনো অথরাইজ কিছু অ্যাক্সেস হচ্ছে কিনা, কেউ কোনো সিস্টেম মাল্টিপল টাইম ট্রাই করতেছে, মানে যে ফেইল্ড, মানে ট্রাই করতেছে মানে কি আপনি ধরেন যে মানে আপনি ধরেন ইউজার নেমটা আপনি জানেন কিন্তু পাসওয়ার্ড জানেন না, মাল্টিপল টাইম আপনি সেটাকে আপনি ধরেন ওই যে বিভিন্ন পাসওয়ার্ড গেস করে করে আপনি সেটাকে দিচ্ছেন আপনার মধ্যে, মানে আলটিমেটলি আপনার যে ফেইল্ড অ্যাটেম্প গুলো আসছে। তো নর্মালি যেমন বললাম কি আপনার ওটা বলা আছে 3 থেকে 5 বার যদি আপনি পাসওয়ার্ড ভুল হয় আপনার ইউজারটা লক হতে হবে। তো ধরেন কোনো একটা সিস্টেম আপনি সেটা করেননি, সেই কন্ট্রোলটা নাই, আলটিমেটলি কন্টিনিউস ফেইল্ড অ্যাটেম্প পাচ্ছেন। তো এটা আপনি একটা কন্ট্রোল রিস্ক। আমি যদি আপনি কন্ট্রোল রিস্ক মানে আপনি যদি সেটাকে আইডেন্টিফাই করতে না পারেন, এখন মনে করেন কোন একটা প্রতিষ্ঠানে আপনি হলো হচ্ছে সেই SIM টা নাই, সমস্ত লগ গুলোকে ম্যানুয়ালি আপনি হচ্ছে অ্যাসেসমেন্ট করা হয়। তো ম্যানুয়ালি অ্যাসেসমেন্ট করেন সেটা আসলে আপনি মানে রিয়েল টাইম কোনো কিছু হবে না। প্লাস এখানে আপনি মনে করেন স্বাভাবিক যে একটা সিস্টেম সে বিভিন্ন লগ গুলোকে একসাথে করে সেখান থেকে কোরিলেশন করে একটা আপনাকে প্রেজেন্টেবল ফরম্যাটে নিয়ে আসছে। আর যেখানে আপনাকে ম্যানুয়ালি একটা নর্মালি ধরুন লগ ফাইল যদি আপনি দেখেন সেখানে হাজার হাজার লাইন থাকে, সেখানে আসলে মানে রিডেবল ফরম্যাটে থাকে না নাকি ম্যাক্সিমাম। তো সেখান থেকে তো আপনি নিশ্চয়ই একটা অ্যাকশনেবল আইটেম বা ধরেন একটা ডিসিশন মেকিং করার মতো কিছু তো পাওয়া সম্ভব না, তাই না? তো আলটিমেটলি এরকম বিভিন্ন সিনারিওতে যেখানে আসলে ম্যানুয়ালি বিভিন্ন লগ রিভিউ করতে হয়, ইনকনসিস্টেন্সি থাকে ডাটাগুলোর ভিতরে আর কি, তো সেখানে ধরেন আপনি আলটিমেটলি কোনো একটা রিস্ক প্রপারলি আপনি হচ্ছে আইডেন্টিফাই করা সম্ভব না আর কি। তো এখানে ধরেন সেরকম একটা কন্ট্রোল রিস্ক থাকতে পারে যে আসলে মানে স্বাভাবিক যে এখানে আপনি ধরেন কোন। স্যার এক্সকিউজ মি স্যার, সরি টু ইন্টারাপ্ট জি, করলাম স্যার। জি, স্যার আমি নূর। স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার আমি যে লকটা বুঝবো সে লকটা আমি কিভাবে বুঝবো? আমি তো এখানে আইটি কি এসকিউএল সার্ভার টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু তো আমি বুঝতে পারছি না, তাহলে আমি কিভাবে বুঝবো লকটা আমি কিভাবে ঢুকবো? এটা কি ফিউচার কোনো ক্লাসে আমাদেরকে এইভাবে কি ট্রেন আপ করা হবে, নাকি আপনি বলছেন আমরা এটা আসলে বুঝবো কিভাবে? আচ্ছা। যেমন ধরেন আমি ওই যে SIEM নামে একটা টুলস কথা বললাম, এই টুলস আসলে আমার ধরেন ডোমেন 4 বা ডোমেন 5 এ আসবে। তো এর যে যেহেতু কথাটা বলছি আমি জাস্ট একটু হাই লেভেলে বলি SIM টা কি আসলে। তো মনে করেন SIM এ কিছু আপনি কম্পোনেন্ট থাকে,
ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে রিসিভার। যেমন ধরেন উইন্ডোজে যে ইভেন্ট লগ থাকে, বা একটা ধরেন লিনাক্সে যে সিস লগ থাকে, বা একটা এসকিউএল সার্ভারে যে ধরেন আপনার ব্যাকএন্ডে যে বিভিন্ন অডিট ট্রেল গুলো যে প্রিজার্ভ হয়, এতটুকু তো আমরা মোটামুটি জানি, তাই না? হ্যাঁ, আইডিয়া আছে বাট ডিটেলস আইডিয়া নাই আর কি। আচ্ছা, ওকে। এখন মনে করেন আপনি হলো হচ্ছে একটা ধরেন ধরেন ব্যাংকের কথা চিন্তা করেন। এখন একটা ব্যাংকে আপনার হচ্ছে প্রায় 300 থেকে 400 মতো সার্ভার থাকে, তারপর নেটওয়ার্ক ডিভাইস থাকে মনে করেন 500-এর মতো। তো এরকম যদি 1000টা ডিভাইসে যদি আপনি ম্যানুয়ালি আপনি লগ গুলো কালেক্ট করেন, ম্যানুয়ালি যদি রিভিউ করেন, আলটিমেটলি এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাই না? আর সেখানে লগ গুলো মনে করেন একটা মানে মানে ফরম্যাট অনুসারে থাকে না, ধরেন মানে উল্টোপাল্টা ভাবে থাকে আর কি। সেখানে কোনোভাবে আসলে সম্ভব না। তো এই কাজগুলোকে সহজ করার জন্য বিভিন্ন রকমের হচ্ছে আপনার লগ অ্যানালাইজার টুলস আছে। তো এরকম একটা লগ অ্যানালাইজার টুল হচ্ছে SIEM, সিস্টেম ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো সেই SIEM এর হলো হচ্ছে আপনার কিছু কম্পোনেন্ট থাকে, সেটার মধ্যে ধরেন আমার ফার্স্টে বলি, সেটা হচ্ছে রিসিভার। রিসিভারটা কি বেসিক্যালি একটা ধরেন সেন্ট্রাল একটা পয়েন্ট বলেন বা মাল্টিপল পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্ট গুলো কি করে বিভিন্ন সিস্টেম থেকে আপনার লগ গুলোকে সে কালেক্ট করে। মানে যত রকমের আপনি হলো হচ্ছে ধরেন যে আপনি আপনি 500টা নেটওয়ার্ক ডিভাইস বললাম, 300 থেকে 400টা আপনি সার্ভার বললাম, ডাটাবেস আছে মনে করেন আরো অনেকগুলো আর কি। তো সবগুলো ডিভাইস থেকে সে লগ কালেক্ট করে সেন্ট্রালি সে একটা জায়গায় প্রিজার্ভ করে। তো এটা হচ্ছে রিসিভারের কাজ। তো SIM এর আরেকটা কম্পোনেন্ট হলো হচ্ছে কোরিলেশন ইঞ্জিন। এই কোরিলেশন ইঞ্জিন মনে করেন পরের ফেজ, পরের লেভেল। সে কি করে রিসিভার গুলো যে লগ গুলোকে সে কালেক্ট করলো, সেখান থেকে মনে করেন আপনি হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করে। রিলেশনশিপটা কিরকম? ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে কোনো একটা ব্যাংকের হলো হচ্ছে কাস্টমার, আপনি অনলাইন ব্যাংক, তাদের যে অনলাইন ব্যাংকিং আছে বা ইন্টারনেট ব্যাংকিং আছে, সেটা আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন। সেই ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে আপনি মনে করেন এই ডিবিডিসির বিল দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো এখন মনে করেন তাহলে আপনি নর্মালি কি করবেন? নর্মালি করবেন তো হলো হচ্ছে এই সেই ইন্টারনেট ব্যাংকিং আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি হলো হচ্ছে ওই ডিপিডিসি যে বিলটা দিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আলটিমেটলি মনে করেন যে একটা প্রসেস আপনি গেলেন, তাই না? তারপর আপনি একটা পেমেন্ট করবেন। দেখেন আপনি চিন্তা করেন, এই যে ধরেন আপনি একটা পেমেন্ট করলেন, এটা কি একটা সিস্টেমের কাজ? যদি ব্যাকএন্ডে একটু চিন্তা করেন, আপনি মনে করেন যে ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করার সময় অবশ্যই আপনি ধরেন ওই ব্যাংকের আপনার যে কোর ফায়ারওয়াল আছে বা কোর রাউটার আছে, সব ফার্স্টে সেই রাউটার বা ফায়ারওয়ালটা তো আপনার সেই রিকোয়েস্টটা রিসিভ করবে সবার ফার্স্টে, তাই না? তারপর হয়তো সেই রিসিপ্টটা হয়তো দেখে যে কোন সিস্টেমে সে অ্যাক্সেস করতে যাচ্ছে, সেই সিস্টেমে হয়তো আপনি সেই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করবেন। তারপর সেই সিস্টেম হয়তো আপনার কাছে ইউজারনেম পাসওয়ার্ড চাইবে, যদি ভ্যালিড ইউজারনেম পাসওয়ার্ড দেন, সে আপনাকে লগ ইন করবে, লক করে দিবে আর কি। তারপর মনে করুন সেই আপনার ইন্টারনেট ব্যাংকিং আপনার হচ্ছে, আমি জাস্ট মানে একটা হাই লেভেল ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো তারপর ইন্টারনেট ব্যাংকিং হয়তো ব্যাক এন্ডে আপনি কোনো ডাটাবেস বা কোনো একটা মিডলওয়্যারের সাথে কানেক্ট করে আপনার হয়তো বা সেই ডিবিডিসি বিলটা সে করতে পারেন। আলটিমেটলি এখানে দেখেন 5 থেকে 6টা সিস্টেম মনে করেন আপনি ইনভলভ। তো এখন 5 থেকে 6টা কিন্তু আলাদা আলাদা সিস্টেম। তো এখন এই 5 থেকে 6টা আলাদা আলাদা সিস্টেম, এখন এই 5 থেকে 6টা আলাদা সিস্টেম যদি আপনি যদি লগ কালেক্ট করেন, নিশ্চয়ই আপনি 6টা আলাদা লক পাবেন। 6টা আলাদা লককে নিশ্চয়ই কোরিলেশন করতে পারবেন না অ্যাজ এ হিউম্যান বিংস, ম্যানুয়ালি করা সম্ভব না, তাই না? এই কাজটা করে হচ্ছে এই SIM এর যে আপনার সেকেন্ড কম্পোনেন্ট বললাম, কোরিলেশন ইঞ্জিন। সে বেসিক্যালি এই রিকোয়েস্ট গুলোকে সে বেসড অন আপনি হচ্ছে ওই যে আইপি অ্যাড্রেস বলেন বা একটা স্পেসিফিক টাইম, অবশ্যই সবগুলো ডিভাইসে আপনার সেম টাইম থাকতে হবে, সেটা আমি একটু পরে বলছি কিভাবে। তো সেই টাইম অনুসারে, সেই রিকোয়েস্ট অনুসারে, সেশন অনুসারে কিছু এরকম কিছু মেকানিজমের মাধ্যমে সে একটা রিলেশনশিপ তৈরি করে। যে হ্যাঁ, আমি তখন ড্যাশবোর্ডে দেখতে পাই যে এইরকম একটা আইপি অ্যাড্রেস থেকে একটা হিট আসছে, এই ফায়ারওয়াল, এই ফায়ারওয়াল থেকে আমার এই সার্ভার ফরওয়ার্ড করছে, এই সার্ভার থেকে আপনি মনে করেন ডাটাবেসে ফরওয়ার্ড করছে, ডাটাবেস থেকে এই অ্যাক্টিভিটিসটা করছে। নর্মালি কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো হয়। তো তার মানে আলটিমেটলি একটা এসএন বা লগ আমাদের কাজটা কিন্তু এরকম। তো এর জন্য সবচেয়ে একটা বড় জরুরি জিনিস সেটা হচ্ছে আপনার সবগুলো ডিভাইস, তার জন্য আপনার নেটওয়ার্কে যতগুলো ডিভাইস বা আপনার যত রকমের সিস্টেম আছে, সার্ভার আছে, নেটওয়ার্ক ডিভাইস আছে, মানে SIM এর আন্ডারে যতগুলো লগ আপনি কালেক্ট করতেছেন, সবগুলো ডিভাইস আপনার একই রকম টাইম থাকতে হবে। এখন মনে করেন একই রকম টাইম থাকতে হবে মিনস, এখন আপনি চিন্তা করেন আপনি 100টা ল্যাপটপ আছে, আপনাকে বলা হলো সবগুলো ল্যাপটপে যাতে আপনি মনে করেন একই টাইম শো করে, আপনি কিভাবে করবেন? ম্যানুয়ালি করবেন? ম্যানুয়ালি করা কি সম্ভব? কয়েক সেকেন্ডের গ্যাপ তো অবশ্যই হবে। আপনি হয়তো টাইম মিলালেন, ঠিক আছে, এখন 11টা 2 বাজে, কিন্তু সেকেন্ড কিভাবে মিলাবেন? সম্ভব তো না, তাই না?
তো এই কারণে যেটা আছে এনটিপি প্রোটোকল আছে, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, ধরেন একটা টাইম সার্ভার বলতে পারি। তো বেসিক্যালি করা হয় কি, এরকম এন্টারপ্রাইজ ক্ষেত্রে একটা এনটিপি, একটা সেন্ট্রাল একটা টাইম প্রোটোকল, একটা সার্ভার থাকে। সবগুলো ডিভাইস করে কি এনটিপি থেকে সে ধরেন আপনি রিয়েল টাইম সময়টা সে সেখান থেকে কালেক্ট করে, মানে তার সাথে সিঙ্ক করে নেয়। তার মানে আপনার ধরেন ওই যেহেতু সবগুলো ডিভাইস আমার একটা এনটিপির সাথে সিঙ্ক করা আছে, সবাই সেম টাইমটাই মেনটেন করে। তো এইভাবে কিন্তু আসলে একটা সিম কাজ করে। তো এখানে সেটাই বলতে যাচ্ছি যে এই লগগুলোকে যদি আপনি ম্যানুয়ালি যদি চেক করতে চান, আলটিমেটলি সেটা তো করা সম্ভব না। এখানে কোনো কোনো গ্যাপ তো থাকবে, আপনি রিয়েল টাইম মনিটর করতে পারবেন না, কোঅর্ডিনেশন করতে পারবেন না। আলটিমেটলি এটা একটা কন্ট্রোল রিস্ক। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? উম, মোটামুটি একটা আইডিয়া হয়েছে আর কি। সামনে দিয়ে ক্লাসগুলো করলে হয়তো আরো ডিটেলস বুঝতে পারবো। ওকে। ভাইয়া আমি একটু জি শিওর। ভাইয়া মনে হয় বলতে চাচ্ছিলেন যে উনি আসলে লগটাকে রিড করবেন কিভাবে। তো এই সিমের একটা ফিচার আছে হচ্ছে নর্মালাইজেশন। আপনার যে বিভিন্ন ডিভাইস থেকে সিম গুলা এই লগ কালেক্ট করে এবং কালেক্ট করে সে একদম সিম্পল ফর্মে আপনাকে ড্যাশবোর্ডে রিপ্রেজেন্ট করবে, এমন ভাবে যে আপনি দেখবেন যে এই আইপি থেকে এতবার লগ ইন অ্যাটেম্প, একটা অ্যালার্ট আসছে একদম সিম্পল লাইনে। আপনি জিনিসটা পুরোই বুঝতে পারবেন, আপনার কোনো আইটি এক্সপার্ট হওয়ার দরকার নেই ওটা বোঝার জন্য। সিম আপনাকে এইভাবে রিপ্রেজেন্ট করে বেসিক্যালি অ্যালার্ট গুলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জাস্ট আমি অ্যাড করি। দেখেন আপনি হয়তো বা এরকম অনেকে মনে হতে পারে যে আমি হয়তো বা আইটি এত এক্সপার্ট না, আমি হয়তো বা এই টেকনোলজি সম্পর্কে আইডিয়া নাই। তো সেখানে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এজ এ অডিটর আমাদেরকে কিন্তু এরকম আইটি এক্সপার্ট হতে হবে না, কিন্তু আসলে কোন টুলস গুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, কোন মেকানিজম ফলো করে, এই জিনিসগুলো জাস্ট আমাদের কিন্তু বেসিক ধারণা থাকতে হবে। বেসিক এটা আসলে ধারণা থাকতে হবে মানে কি, আসলে আমাদের দেখবে যে ম্যানুয়ালটা আপনি পড়বেন, ম্যানুয়ালি পড়লেই মোটামুটি আপনাকে কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং এই ম্যানুয়ালের পাশাপাশি ওই যে ধরেন আমি একটা আরেকটা যে আমাদের সেপারেট একটা বই আছে কোশ্চেন ব্যাংক, সেখান থেকে তো আমরা ধরেন সবগুলো কোশ্চেন নিয়ে ধরেন আপনার আলোচনাটা পড়বেন আর কি, সে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। যেমন ধরেন সিমের জন্য আপনি মনে করেন একটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে আপনি ধরেন ধরেন নেটওয়ার্ক টাইম প্রোটোকল, আপনি যেটা আমি বললাম এনটিপি সার্ভার কথা বললাম, এটা আপনি কতটুকু জরুরি, কেন জরুরি, এটা হয়তো আমি একটু ক্লিয়ার করতে পারছি যে আপনার মনে করেন যদি এনটিপি সার্ভার না থাকে, এক একটা ডিভাইস এক এক রকম টাইম শো করবে। সেক্ষেত্রে মনে করেন আপনার একটা রিকোয়েস্ট যখন আসে, একটা ব্যাকএন্ডে তো একটা রিকোয়েস্টের এগেনস্টে তো ধরেন কয়েক হাজার বা ধরেন কয়েকশো আপনি হচ্ছে বিভিন্ন আপনার রিকোয়েস্ট ব্যাকএন্ডে বিভিন্ন সার্ভিস অনুসারে আপনার জেনারেট হয়, তাই না? তো এখন যদি এক একটা যে 5-6টা ডিভাইসের কথা বললাম যে একটা রিকোয়েস্টের ব্যাকএন্ডে 5-6টা ডিভাইস কানেক্টেড, তাহলে যদি সবগুলো ডিভাইসের সেম যদি সময়টা না থাকে, আলটিমেটলি আমি কিন্তু কোনোভাবেই এই লকটাকে কোরিলেট করতে পারবো না। তো এটা একটা সিম্পল জিনিস যে আমার কিন্তু সব ডিভাইসে সেম ভাবে আমার সেম টাইম সিঙ্ক থাকতে হবে আর কি। তো এই জিনিসটা ধর এরকম ধরনের কোশ্চেন থাকে। আলটিমেটলি জাস্ট আমার কোন সার্ভিসটা বা কোন প্রসেসটা কিভাবে কাজ করতেছে এতটুকু জানলেই কিন্তু আমার হবে আর কি। তো সময় আমরা আগাই। তারপর ধরেন হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। ইনহেরেন্ট রিস্কটা হলো হচ্ছে মনে করেন আপনার প্রত্যেকটা অর্গানাইজেশন কিছু কমপ্লেক্স কিছু সিনারিও থাকে বা কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন থাকে। অনেক সময় হয়তো বা মনে করেন বিভিন্ন বা বিভিন্ন প্রোপ্রাইটারি কিছু ধরেন ইয়ে থাকে আর কি, যে একটা অ্যাপ্লিকেশন কিনছি, সেখান থেকে আমি হয়তো বা প্রপারলি সেটাকে আইডেন্টিফাই করতে পারতেছি না, বিভিন্ন মানে ডেভিয়েশন থাকে, বা আপনার ধরেন সেটাকে আসলে ঠিকভাবে ডিল করা যায় না আর কি। বা মনে করেন সেখানে হয়তো বা আপনি সেই ধরনের সিনারিও গুলোকে আমরা মনে করি হয়তো বা এজ এ অডিটর অনেক সময় আমরা প্রপার হয়তো বা মানে আহ, কি বলবো আর কি, হয়তো আইডেন্টিফাই করতে পারি না এখন। তো সেটাকে আসলে বলা হচ্ছে ইভেন্ট রিস্ক, যে আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন কিছু না কিছু কমপ্লেক্সিটি থাকে। তো সেটাকে মনে করেন আমরা আসলে মনে করেন আমি হচ্ছে ফিনান্সিয়াল অডিট করি না, কিন্তু ধরেন ফিনান্সিয়াল সিস্টেমের কিছু পার্ট হলে যে আইটি অডিটর আমি হয়তো রিভিউ করতে হবে আর কি। কিন্তু এখন সেই রকম হয়তো ক্ষেত্রে আমার মনে করেন যে আসলে ওই যে ক্যালকুলেশন তো এজ এ আইটি অডিটর আমার পক্ষে বোঝা সম্ভব না। এক্সাম্পল, তো এই ক্ষেত্রে ধরেন কি কি ধরনের রিস্ক থাকতে পারে আমার হয়তো আমি হয়তো সিস্টেমগত ভাবে চেক করতেছি, কিন্তু এই ক্যালকুলেশনটা ঠিকভাবে আসলে সিস্টেমে আপনি আসছে কিনা সেটা কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না, কারণ ক্যালকুলেশনটা কেউ করে সেটা আমরা জানি না। তো এরকম কিছু জিনিসকে আমরা আসলে ইনহেরিট রিস্ক বলবো, যে আসলে এরকম কিছু রিস্ক থাকে। আসলে সবগুলো যে আমি সবসময় জানবো তাও না আগে, সেই রিস্ক গুলো আসলে একটা সার্টেন লেভেল পর্যন্ত আসলে অ্যাকসেপ্ট করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। ডিটেকশন রিস্ক সেম ভাবে যদি কোনো একটা মনে করেন আপনার ইরোডস যেটা আপনার আসলে ঠিকভাবে
আইডেন্টিফাই করতে পারলাম না বা ডিটেক্ট করতে পারলাম না, সেটা হচ্ছে আমার ডিটেকশন রিস্ক। যেটা মনে করেন এমন ধরেন খুব ক্রিটিক্যাল একটা আপনি আপনি ধরেন হচ্ছে কোনো একটা ফায়ারওয়ালে একটা মিসকনফিগারেশন আছে। তো মিসকনফিগারেশনটা কিরকম, যদি যেমন ফর এক্সাম্পল আপনি হচ্ছে, যেমন ধরেন আমরা জানি যে টেলনেট নামে একটা পোর্ট আছে, 23 পোর্টে কাজ করে টেলনেট। আর একটা হচ্ছে আপনার এসএসএস। তো টেলনেট করে কি, টেলনেটটা করে হচ্ছে আমার যতগুলো রিকোয়েস্ট এই টেলনেটের মাধ্যমে যাবে সেগুলো ক্লিয়ার টেক্সট আকারে যায়, তাই না? আর যেখানে আপনি যদি সেটাকে এসএসএস এর মাধ্যমে আপনি পাঠান, আপনি পোর্ট 22, সেটা আপনার সবগুলোকে সে ইনক্রিপ্টেড আকারে পাঠান। এটা একটা এক্সাম্পল দিচ্ছে। তো এখন মনে করেন আপনি হয়তো এই টেল নেটটা তো আসলে আমার মানে এক বেস্ট প্র্যাকটিসই বলেন বা রেগুলেটরি গাইডলাইন যদি ফলো করি, আমার এটা ইউজ করা উচিত না, কিন্তু আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারলাম না, ডিলিট করতে পারলাম না। তো এটা একটা risk। তার মানে আমার হচ্ছে আলটিমেটলি আমার উদ্দেশ্য ছিল সিস্টেমটাকে সিকিউর ওয়েতে বা কি কি রিস্ক প্যাটার্ন গুলো আছে বা রিস্ক গুলো আছে সেটাকে আইডেন্টিফাই করা। এরকম একটা যে রিস্ক যেখানে আসলে আমি সেটাকে ডিলিট করতে পারলাম না, এটা একটা রিস্ক, ডিটেকশন রিস্ক। এখানে রিস্ক অ্যাসেসমেন্টে কিছু কথা বলা আছে, অলরেডি আমি কাভার করছি। জাস্ট এখানে আমি একটা জিনিস আমি মেনশন করি। অনেকের একটু কনফিউশন থাকতে পারে আসলে এই যে রিস্ক অ্যাসেসমেন্ট, এটা কি আসলে আমি কোন রিস্ক অ্যাসেসমেন্টের কথা বলছি, এটা কি আইটি করবে না অডিটর করবে? ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন, আমি শুরুতে যেটা শুরু করেছিলাম রিস্ক বেসড অডিট, যেটা মনে করেন একটা অডিটরের কাজ। অডিটর যখন যে স্কোপের ভিতরে যে সার্ভিস গুলো আছে বা প্রসেস গুলো আছে, কোন সার্ভিস গুলোকে বা কোন প্রসেস গুলোকে সে আপনি হাই প্রায়োরিটি দিবে বা মিডিয়াম প্রায়োরিটি দিবে বা লো প্রায়োরিটি দিবে, কিসের বেসিসে সেই ক্যালকুলেশনটা করতেছে। ক্যালকুলেশন মিনস জাস্ট জাস্টিফাই করা আর কি, জাস্টিফিকেশন, যেটাকে আমি যে কোয়ালিটিভ অ্যাসেসমেন্ট বললাম আর কি, করতেছে সেটা সে আসলে মেনশন করবে আর কি, সেটা তার একটা ডিফাইন করা থাকবে আর কি। তো সেটা একটা অডিটের কাজ। আর একটা আছে মনে করেন ফর এক্সাম্পল, যেটা আইটি করবে। আইটি কি করবে, যে আসলে ধরেন যত রকমের অ্যাসেট আছে আর কি, বা যত রকমের প্রসেস আছে বা সার্ভিস আছে, সেই অ্যাসেট গুলো বা সার্ভিস গুলোকে সে একটা ধরেন রিস্ক অ্যাসেসমেন্ট করা। ফর এক্সাম্পল, ধরেন আপনি আইডেন্টিফাই করলেন যে আপনি ধরেন কিছু অবসোলেট অপারেটিং সিস্টেম আছে। যেমন ধরেন আমরা জানি যে উইন্ডোজ 7 আজ থেকে 10-12 বছর আগে অবসোলেট ঘোষণা করা হয়েছে, এবং এই অবসোলেট ঘোষণা করার পরে উইন্ডোজ 7-এ কোনো রকমের সিকিউরিটি প্যাচ মাইক্রোসফট পাবলিশ করে না বা দেয় না, তাই না? সেটা আমরা সবাই জানি। তো সিকিউরিটি প্যাচ যদি না দেয়, আলটিমেটলি সমস্যাটা কি? যে আপনি মনে করেন আপনি হচ্ছে উইন্ডোজ 7 আপনি গুগলে সার্চ করেন, দেখবেন যে আপনি রিমোটলি এক্সপ্লয়েট করা যায় এরকম অনেক ধরনের ভালনারেবিলিটিস উইন্ডোজ 7 আইডেন্টিফাই আছে, এবং সেগুলো মিটিগেট করার জন্য কিন্তু কোনো সিকিউরিটি প্যাচ নাই। তো আলটিমেটলি কেউ যদি উইন্ডোজ 7 ইউজ করে এবং সেটা যদি প্রপারলি যেটাকে হার্ডেনিং না করে, মানে অন্য কোনো ডিভাইসের মাধ্যমে, উইন্ডোজ 7 পারবে না, কারণ তার সেই ক্যাপাবিলিটি নাই। অন্য কোনো ডিভাইসের মাধ্যমে বা সিকিউরিটি কন্ট্রোলের মাধ্যমে সেগুলো যদি আপনি ইউজ না করতে পারেন, আলটিমেটলি যে কেউ কিন্তু চাইলেই আপনি উইন্ডোজ মেশিনটাকে সে এক্সপ্লয়েট করতে পারবেন, তাই না? তো আমার আলটিমেটলি এটা আমার জন্য রিস্ক। তাই আমার রিস্ক, আইটি তাহলে কি করবে, যে আমার কোন কোন সিস্টেমে বা কোন কোন অ্যাসেটে আমার হচ্ছে হার্ডওয়্যারে আমার যে কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে, সেগুলোকে এন্ড অফ লাইফ কিনা, সেগুলোকে সিকিউরিটি প্যাচ দেওয়া হচ্ছে কিনা, আপনার ধরেন হচ্ছে ভাইরাস দ্বারা এফেক্ট হতে পারে, ভাইরাসের জন্য আপনি কি ধরনের কন্ট্রোল ইউজ করতেছেন। তো আলটিমেটলি আমার হচ্ছে অ্যাসেট অনুসারে আইটি যেটা করবে কি, অ্যাসেট অনুসারে মানে হার্ডওয়্যার সহ যদি বলি সার্ভার অনুসারে আপনার হচ্ছে কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে, সেগুলো কোনটা এন্ড অফ লাইফ, কোনটা আপনি এখনো প্যাচ এখন আপনি পাচ্ছেন, একটা লিস্ট করবে। তারপরে মনে করেন আপনার হচ্ছে মানে কি কি ধরনের আপনার ধরুন হচ্ছে সিকিউরিটি রিস্ক থাকতে পারে, যেমন ধরুন ব্যাকডোর থাকতে পারে, আপনি হচ্ছে অ্যান্টিভাইরাস না মানে ভাইরাস দ্বারা এফেক্ট হতে পারেন, তার মানে সেটা কন্ট্রোল কি, অ্যান্টিভাইরাস থাকতে হবে আর কি। তার মানে রিস্ক গুলোর পাশাপাশি আপনি কি কি কন্ট্রোল থাকতে হবে সেটা আপনার একটা ম্যাপিং থাকবে, মানে একটা এক্সেল মনে করেন। এক্সেল কি কি থাকবে, সার্ভার নেম থাকবে, অপারেটিং সিস্টেম নেম থাকবে, আপনি মনে করেন কি কি ধরনের রিস্ক সে আপনার থাকতে পারে, যেটা বললাম আপনার জন্য, যে ব্যাকডোর বললাম, তারপরে ভাইরাস দ্বারা এফেক্ট হতে পারে, মিসকনফিগারেশন হতে পারে, আপনি প্রপারলি হার্ডেনিং করলেন না, বিভিন্ন রকম রিস্ক থাকতে পারে এরকম। তো এগুলো যদি আপনার তাহলে এই মিটিগেট করার জন্য কি কি কন্ট্রোল আপনার থাকা উচিত, সেটা কথা লিস্ট ডাউন করলাম। তো আলটিমেটলি এটা দেখে আমি তো বুঝতে পারবো যে আসলে আমার এই কন্ট্রোলটা যে মনে করেন আইটি তারা ইমপ্লিমেন্ট করছে, এবং তারা যে রিস্ক গুলোকে আইডেন্টিফাই করছে, সেটা সেই কন্ট্রোল তারা কতটুকু সেটাকে আসলে রিডিউস করা গেছে বা মিটিগেট করা গেছে, যেটা মনে করেন মানে আইডিয়া। তো সেটা দেখে হয়তো বা আমরা একটা গেস করব, এবং সেটা ঠিকভাবে তারা করতেছে কিনা আমরা মনে করি সেটা হয়তো বা মানে অ্যাসেসমেন্ট করবো। এটা হচ্ছে জাস্ট রিসেসমেন্ট বললাম, যেটা আইটি পার্সপেক্টিভ কথা বললাম, আবার অডিটের পার্সপেক্টিভ থেকে বললাম, দুটো কিন্তু সেপারেট জিনিস, দুটো এক জিনিস না। এখানে কিছু রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিকের কথা বলা আছে, এনাবল অডিট ম্যানেজমেন্ট টু অ্যালোকেট লিমিটেড রিসোর্সেস,
যেটা আমি প্রথমেই বললাম যে আমি কেন আসলে এই রিস্ক মানে অডিটের পার্সপেক্টিভে আমার কেন যে হাই মিডিয়াম লো করা উচিত, যেটা এখানে অলরেডি ডিফাইন করা আছে, এটা আপনারা দেখে নিন। এখানে কিছু রিস্ক রেসপন্সের কথা বলা আছে। রিস্ক রেসপন্স যদি বলি আমরা, রিস্ক মিটিগেশন, রিস্ক অ্যাকসেপ্টেন্স, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক ট্রান্সফার, শেয়ারিং, সাধারণত আমার এই রেসপন্স চারটা হয় আর কি। রিস্ক মিটিগেশন সরাসরি আপনি মনে করেন কোনো একটা আপনার গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আপনি মিটিগেট করার জন্য কোনো একটা আপনি কন্ট্রোল অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, আপনি হলো হচ্ছে আপনার মেশিনটা হচ্ছে বা ল্যাপটপটা আপনার নেটওয়ার্ক কানেক্টেড, আপনার ল্যাপটপে ভাইরাস দ্বারা অ্যাফেক্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনি সেটাকে মিটিগেট করলেন কি একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করলেন। দিস ইজ রিস্ক মিটিগেশন। রিস্ক অ্যাকসেপ্টেন্স, মনে করেন রিস্ক অ্যাকসেপ্টেন্স আপনি হলো হচ্ছে, ফর এক্সাম্পল আপনি মনে করেন খুব মিনিমাম লেভেলের রিস্ক আছে, ধরে নেন একটা just একটা অন্যভাবে এক্সাম্পলটা দিই। এখন মনে করেন আপনি হলো হচ্ছে ধরেন আপনাদের অফিসে 10 জন আছে, 10 জনের মনে করেন আপনার যে অফিসে পিয়ন, সে আপনাদের প্রতিদিন হচ্ছে লাঞ্চে খাবারের ব্যবস্থা করে, বা আপনারা জানেন যে তারা হচ্ছে মনে করেন সে সবার কাছ থেকে কিছু কিছু করে টাকা মারে আর কি। তো সব কিছু হিসেব করে দেখা গেল সে প্রত্যেক মাসে আপনাদের কাছ থেকে 3,000 টাকা সে মনে করেন নেয় আর কি। মানে নেয় বলতে আসলে আনইথিক্যালি নেয় আর কি। তো এখন সেটাকে আপনারা হয়তো চিন্তা করলেন যে এটা তো আসলে কন্ট্রোল করা উচিত, যে কন্ট্রোল করার জন্য আপনারা হয়তো এরকম চিন্তা করতেছেন যে তাকে মেনটেন করার জন্য আমরা একজন সুপারভাইজার অ্যাপয়েন্ট করি, সুপারভাইজারের হয়তো বেতন 8,000 টাকা। তাহলে এখন দেখেন আলটিমেটলি যদি আমি জাস্ট খুব সিম্পলি চিন্তা করি, এটা একটা ফিনান্সিয়াল ভ্যালুর মাধ্যমে 3,000 টাকা আমার ক্ষতি হচ্ছে সবার, সেটাকে যদি মেনটেন করতে আমি 8,000 টাকা দিয়ে একজনকে যদি অ্যাপয়েন্ট করি, আলটিমেটলি আমি কিন্তু রিস্কের মধ্যেই আছে, লসের মধ্যে আছে, তাই না? এখানে সবসময় খেয়াল রাখবেন যে আমি এমন কোনো সিকিউরিটি কন্ট্রোল আমি ইমপ্লিমেন্ট করব না যে কন্ট্রোলের ভ্যালু রিস্কের চাইতে বা লসের চাইতে আমার বেশি গুনতে হয় আর কি। মানে আমার ধরেন লস যদি 5 টাকা হয়, আমি নিশ্চয়ই ওই 5 টাকা লসকে আমি রিডিউস করার জন্য 10 টাকা দিয়ে কোনো কন্ট্রোল আমি ডিপ্লয় করব না। মানে কন্ট্রোল ভ্যালু সবসময় আমার সেই লসের চাইতে কিন্তু কম হতে হবে। এরকম হতে পারে যে আমার হচ্ছে এই 5 টাকা ভ্যালুকে যদি আমি 1 টাকা দিয়ে একটা কন্ট্রোল যদি আমি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার সেখানে আমার হচ্ছে ক্ষতিটা কমে আসবে 3 টাকা। তাহলে আমার ক্ষতি হলো 3 টাকা, আর এই ক্ষতি আমার হলো হচ্ছে কমানোর জন্য আমি কন্ট্রোল অ্যাপ্লাই করছি 1 টাকা। তার মানে 1 টাকা আর 3 টাকা, 4 টাকা। আগে ক্ষতি ছিল হচ্ছে, মানে কন্ট্রোল অ্যাপ্লাই করার আগে আমার ক্ষতি হতো 5 টাকা, আর এখন আমার হচ্ছে কন্ট্রোল সহ আমার ক্ষতি হচ্ছে 4 টাকা, তার মানে আমি 1 টাকা লাভে আছি। আলটিমেটলি এইভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই ধরনের ধরেন যে জিনিসগুলো থাকবে, সেরকম ধরনের আমরা রিস্কটাকে অ্যাকসেপ্ট করবো, যেটা আমার সামনে পড়বো, যে একটা ধর আমাদের রিস্ক টলারেন্স বা রিস্ক অ্যাপেটাইট থাকবে আর কি। মনে করেন একটা মিনিমাম রিস্ক যেটাকে আমরা আসলে অ্যাকসেপ্ট করে নিব, যেটা অ্যাকসেপ্ট করাই ভালো। তো এটা একটা রেসপন্স। আর হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স। তো মনে করেন আমি জানি যে ধরেন এখানে একটা রিস্ক আছে আর কি, তো সেটাকে আমি আর গেলাম না, আমি অন্য একটা ধরেন হচ্ছে আমি হয়তো প্রসেস ইউজ করলাম। ফর এক্সাম্পল, আপনি মনে করেন হয়তো বা চিন্তা করলেন যে হচ্ছে ফেনীতে আপনি হচ্ছে এই ধরেন 2023 সালের আগে, 2023 সালে তো ফেনীতে খুব বড় একটা বন্যা হলো। এখন আপনি মনে করেন 2023 সালের আগে আপনার যদি বলা হতো যে আসলে ঠিক আছে ফেনীতে আমি একটা ডাটা সেন্টার করতে যাচ্ছি, ডাটা সেন্টার না ধরেন ডিয়ার সাইড, মানে ব্যাকআপ ডাটা সেন্টার করতে যাচ্ছি আর কি। তো এখন আপনি চিন্তা করে দেখলেন যে ফেনী, মানে 2022 সালের কথা বলতেছে আর কি। তো 2022 সালে 10 থেকে 10 বছর আগে ফেনীতে কোনো বন্যা হয়নি, ফর এক্সাম্পল। কারণ আমরা জানি যে 23 সালের আগে 42 বছর আগে মনে হয় লাস্ট বন্যা হয়েছিল। তো সেরকম চিন্তা করে আপনি দেখলেন যে না, ঠিক আছে ফেনীতে তো বন্যা হয়নি, তো আমরা একটা ব্যাকআপ ব্যবস্থাটা করতেই পারি আর কি। তো আপনি মনে করেন হচ্ছে হয়তো আপনি চিন্তা করলেন। কিন্তু আজকে যদি আপনাকে বলা হয় যে 2025 সালে আপনাকে যদি বলা বলা হয় যে ফেনীতে আমরা একটা ব্যাকআপ ডাটা সেন্টার করি, আপনার তো প্রিভিয়াস 10 বছরের যদি হিস্টোরি দেখেন, গত 2 বছরে সেখানে বড় দুটো বন্যা হয়েছে, তাই না? তো আলটিমেটলি আপনার সেখানে তো চাইবেন না যে না, আমার তো হলো হচ্ছে সেখানে কোনো ডাটা সেন্টার করতে যাবো না। আলটিমেটলি আপনি জাস্ট অ্যাভয়েড করে হয়তো বা যশোরে করলেন বা রাজশাহীতে করলেন, অন্য কোথাও করলেন আর কি, যেখানে বন্যা সাধারণত হয় না আর কি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে না। তো আমরা আলটিমেটলি আমি সেটাকে রিস্ক অ্যাভয়েড বলতেছি। আর রিস্ক ট্রান্সফার, মনে করেন একটা সরাসরি যদি বলি ইন্স্যুরেন্স। আমরা ধরুন অনেক সময় দেখবেন যে বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলো একটা ইন্স্যুরেন্স করা থাকে, প্রত্যেকটা ধরনের যে চেয়ার টেবিল সহ আপনি যে ল্যাপটপ সহ প্রত্যেকটা অ্যাসেটের একটা ইন্স্যুরেন্স করা থাকে। যে কোনো কারণে যদি সেটাকে ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মানে আগুন দিয়ে পুড়ে যায় আর কি, একটা কিন্তু যে প্রিমিয়াম অনুসারে আপনার একটা ইন্স্যুরেন্স একটা কাভারেজ পাওয়া যায়, তাই না? তো এতে আলটিমেটলি আপনি একটা সার্টিন অ্যামাউন্ট হয়তো আপনি সেখান থেকে অ্যাভেল করতেছেন।
বা মনে করেন আপনার হচ্ছে একটা ওই যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা অনেক সময় করে কি ধরেন কোনো একটা সার্ভিস আমরা আউটসোর্স করলাম। তো ধরেন আমি সেখানে আউটসোর্স করার পরে আমি হয়তো বা সেই ভেন্ডরের ঘাড়ে চাপাই দিলাম আমার এই সার্ভিসটা 99.99%, মানে ধরেন ফর এক্সাম্পল প্রত্যেক মাসে জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিট ডাউন থাকতে পারে, এর বেশি যদি ডাউন হয় আলটিমেটলি আমি তোমাকে প্যানালাইজড করবো। হয়তো আপনার একটা হয়তো মিলে করবেন যে আপনি একটা পিক টাইমে আপনি কতজন কাস্টমার আপনি সেখানে নক করে এবং সেই কাস্টমার বেসে আপনার তো একটা ক্যালকুলেশন করলেন যে প্রত্যেক কাস্টমার আপনার তো এত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। তো সেই অনুসারে আপনাকে হয়তোবা সেই ভেন্ডরকে আপনি একটা হয়তোবা ফাইন করতেছেন। তো এইভাবে মনে করেন তার কাছ থেকে কিছু আপনার যে একটা রিস্ক বা আপনি মনে করেন যদি ডাউন হয়ে যায় আপনি ধরেন সেই রিস্ক থেকে আপনার কাছে একটা অ্যামাউন্ট আপনি নিচ্ছেন নিচ্ছেন আর কি। তো এটা ওয়ান কাইন্ড অফ রিস্ক ট্রান্সফার। তো এখানে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস কথা বলা আছে, যেটা আমরা অলরেডি আলোচনা করছি যে আমরা কিভাবে করবো। ধরেন কন্ডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট, প্রথমে আমরা হচ্ছে সমস্ত ধরেন প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাসেট। অ্যাসেট সিলেক্ট করে আমার তারপরে সেই অ্যাসেট অনুসারে আমার ধরেন প্রত্যেকটা থ্রেট সোর্স, কি কি ইভেন্ট হতে পারে, কি কি ধরনের রিস্ক থাকতে পারে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে হবে আর কি। তারপর মনে করেন প্রত্যেকটা অ্যাসেটেরই তো অ্যাসেট বলতে ধরেন আমি বলতে যাচ্ছি ধরেন কোনো একটা ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারে তো বিভিন্ন কম্পোনেন্ট থাকে ইনক্লুডিং অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা মনে করেন অবসোলেট, তার মানে আলটিমেটলি আপনি তো বড় রিস্কের মধ্যে আছেন। তো এই জিনিসগুলো মনে করেন আপনি এখানে আইডেন্টিফাই করবেন আর কি। তারপর আইডেন্টিফাই ভালনারেবিলিটিস এন্ড প্রিডিসপোজিং কন্ডিশন, ডিটারমাইন লাইকলিহুড অফ অকারেন্স, মানে কতদিন পর পর সেই ধরনের ইনসিডেন্টটা ঘটতে পারে। যেমন ধরেন যদি আপনি আমরা সাধারণত 10 বছর বা তার প্রিভিয়াস হিস্টোরি যদি আমি যদি এরিয়া যদি বলি এরিয়া অনুসারে একটা 10 বছর বা তার বেশি আমরা হয়তো ধরেন 10 বছর আমরা একটা এরিয়া চিন্তা করি। ফর এক্সাম্পল যদি আপনি ফেনী কথা চিন্তা করেন, আপনি যদি আজকে থেকে কাউন্ট করেন আপনি দেখবেন যে লাস্ট 10 বছরের ভিতরে গত 2 বছরে ফেনীতে বড় যেরকম বন্যা হয়েছে। তার মানে এর প্রবাবিলিটি কি আপনার হলো হচ্ছে এই 2%, সরি ওই যে কি বলে 20%। তো এরকম আর কি। তো আমরা আলটিমেটলি এটা কতবার এটা হচ্ছে মানে অ্যানুয়ালি আপনাকে আমাদের কাউন্ট করতে হয় যে একটা আসলে কত বছরে কয়বার হতে পারে আর কি সংঘটিত হতে পারে, এটা একটা অকারেন্স আছে। ডিটারমাইন ম্যাগনিটিউড এন্ড ইম্প্যাক্ট, কিরকম ইম্প্যাক্ট হতে পারে, তারপর ডিটারমাইন রিস্ক। এটা জাস্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ দেখেন আপনি হচ্ছে টেকনোলজি কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে আর কি। এখন ধরেন নতুন নতুন টেকনোলজি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, মেশিন লার্নিং আসছে আর কি, যেটা হয়তো আমরা আজ থেকে 2-3 বছর আগে সেটা হয়তো আমরা চিন্তাই করি না আগে। তো এখন মনে করেন আমাদের হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজগুলোকে হয়তো অনেকটুকু সহজ করে দিচ্ছে আর কি। কিন্তু পাশাপাশি দেখেন আমাদের কিন্তু আমরা রিস্কের মধ্যে আছি কিরকম। আপনি যদি দেখেন কোনো এই চ্যাট জিপিটি বা জেমিনি এরকম যদি কোনো ক্লাউড বেসড আপনি যদি কোনো আপনি হচ্ছে এআই যদি ইউজ করেন, সেখানে অনেক সময় করি কি আমাদের বিভিন্ন রকমের ধরেন সেন্সিটিভ ডাটা সেখানে আমরা দিয়ে দিচ্ছি, আমি বলবো ঠিক আছে তুমি আমাকে এই রকম একটা আপনার প্রম্পট লিখে দিলেন যে এটার বেসিস করে সে আমাকে একটা ক্যালকুলেশন করে দাও বা একটা অ্যাসেসমেন্ট বা একটা অ্যানালাইসিস করে দাও আর কি। সে হয়তো একটা রেজাল্ট দিচ্ছে, আলটিমেটলি আমরা কি করতেছি সমস্ত কনফিডেন্সিয়াল ডাটা পাস করে দিচ্ছে আর কি। তো এরকম একটা রিস্ক, তাই না? তো এটা না করে আমরা হয়তো এরকম করতে পারতাম, আমাদের অর্গানাইজেশনের জন্য আমাদের একটা ইন হাউস একটা এরকম চ্যাটবট বা কিছু এরকম একটা এআই অ্যানালাইটিক্স কিছু একটা আমরা বিল্ড করতে পারতাম, সেখানে আমরা নিজের ইচ্ছে মতো ডাটা দিয়ে আমরা হয়তো কাজ করতে পারতাম। আলটিমেটলি ডাটাটা হয়তো অর্গানাইজেশনের বাইরে যেত না আর কি। তো এইভাবে কিন্তু আমরা একটা প্ল্যান করতে পারতাম। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। রিস্ক অ্যানালাইসিস এইগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস এগুলো নিয়ে আলোচনা করেছি। অ্যাক্টিভিটির উপর দেখে নিন। আচ্ছা, একটা খালি কোশ্চেন সলভ করি। কোশ্চেন হচ্ছে, ডিউ টু রিসোর্স কনস্ট্রেন্ট অফ দ্য আইএস অডিট টিম, the audit plan as originally approved cannot be completed. Assuming that the situation is communicated in the audit report, which course of action is most acceptable? কোন অ্যান্সারটা হওয়ার চান্স সবথেকে বেশি? কি ভাইয়া? সি। জি, রাইট। অ্যান্সারটা হবে সি। কারণ আমরা তো বলছিলাম যে সমস্ত হাই রিস্ক এরিয়াগুলোকে আমার সবার আগে কভার করতে হবে, যেহেতু আমি ওই আমার অ্যাপ্রুভ যে প্ল্যান সেই অনুসারে আমি শেষ করতে পারতাম। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কি যে আমার যদি হাই রিস্ক এরিয়াগুলো আমি কভার করি সেটা আমার জন্য সবথেকে মোস্ট অ্যাকসেপ্টেবল হবে। কোশ্চেন আপনি দেখে আচ্ছা,
তারপর আসে দেখেন ইন্টারনাল কন্ট্রোল। তো ইন্টারনাল কন্ট্রোলটা কি? যেমন ধরুন, ইন্টারনাল কন্ট্রোল বলতে আসলে একটা অর্গানাইজেশন যত রকমের কন্ট্রোল থাকতে পারে, ইনক্লুডিং ফিজিক্যাল কন্ট্রোল, লজিক্যাল কন্ট্রোল, যত রকমের কন্ট্রোল থাকতে পারে আর কি। যেমন ধরেন আপনি হচ্ছে, আমাদের নর্মালি কি হয় যে ফিজিক্যাল কন্ট্রোল কথা যদি বলি, অ্যাক্সেস কন্ট্রোল থাকে, তাই না? যে আপনি ধরেন হয়তো ফ্লোর ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ আপনার যে আরএফআইডি কার্ড দিয়ে আপনার তো ইয়ে করা থাকে যে ঠিক আছে, একটা 10 তলা বিল্ডিং এ লেভেল 2 মনে করেন আইটি, তাহলে আইটি ফ্লোরে আমরা আইটি ছাড়া কাউকে আর অ্যাক্সেস দিব না আর কি। তার মানে সবাই হয়তো বা ধরেন লেভেল 4 বা লেভেল 5 যারা আছে তারা হয়তো লেভেল 2 তে অ্যাক্সেস করতে পারবে না। তাদের সে হয়তো প্রিভিলেজ বা সেই ধরনের পারমিশন হয়তো নাই মনে করেন। বা মনে করেন হতে পারে আপনার হচ্ছে আইটির ভিতরেই যে সেগ্রিগেশন অফ ডিউটি করছেন প্রপারলি, কেমন? যেমন ধরেন হচ্ছে আপনি হয়তো টেস্ট এনভায়রনমেন্ট আলাদা, আপনাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট আলাদা। আপনার হতে পারে যে ধরেন ডাটাবেস টিম আলাদা, তারপর সিস্টেম টিম আলাদা, নেটওয়ার্ক টিম আলাদা। নেটওয়ার্কের যে অ্যাক্সেস, সেই নেটওয়ার্কের কাজগুলি করবে, তার কোনো সিস্টেম লেভেল অ্যাক্সেস থাকবে না। সেম ভাবে সিস্টেম যে অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করতেছে, তারা সিস্টেম লেভেলে তাদের অ্যাক্সেস থাকবে, তাদের নেটওয়ার্ক লেভেলে কোনো অ্যাক্সেস থাকবে না। আর যদি আমি ভেঙে বলি, যেমন ধরেন ডাটাবেস টিম করে কি, তারা হয়তো ওরাকল বলেন বা মাইএসকিউএল বলেন বা এমএসকিউএল বলেন, যেটা বলেন তারা একটা কাজ করতেছে, তাই না? তো এখন তারা হয়তো বা কোনো একটা ইন্টারফেসের মাধ্যমে সেখানে হয়তো বা আপনার ডাটাবেসে কানেক্ট করে, সেখানে হয়তো বিভিন্ন কোয়েরি লেখে, বিভিন্ন টেবিল ক্রিয়েট করে, বিভিন্ন রকম মডিফিকেশন করে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি একটা অর্গানাইজেশনে ডাটাবেস তো আসলে খুবই ক্রুশিয়াল জিনিস, তাই না? তো কোনো একটা সিনিয়র ডাটাবেস অ্যাডমিন, তো সে মনে করেন আপনি ডাটাবেস অ্যাক্সেসের পাশাপাশি আপনি তার সিস্টেম লেভেল অ্যাক্সেস আছে। তো নর্মালি ধরেন আমরা করি কি, এই ধরনের আসলে কন্ট্রোল মেকানিজম ইউজ করার চেষ্টা করি যে আসলে কোনো একটা ধরেন ডাটাবেসের যে অ্যাক্টিভিটিস গুলো হবে, সেই অডিট ট্রেইল হয়তো অন্য কোনো একটা সেপারেট লোকেশনে প্রিজার্ভ হবে। ফর এক্সাম্পল মনে করেন আপনি হলো হচ্ছে নর্মাল ডাটাবেস কি হয়, ডাটাবেস ধরেন একটা অপারেটিং সিস্টেমের আন্ডারে তো একটা হচ্ছে আপনার ডাটাবেসকে ইনস্টল করতে হয়, তাই না? তো সেখানে মনে করেন আপনি ডাটাবেসটাকে ইনস্টল করলেন আর কি। তো আপনি চিন্তা করেন এখানে, তো সেই ওএস লেভেলে নিশ্চয়ই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তার অ্যাক্সেস থাকে আর কি। সে সেই ধরনের প্যাচ আপডেট বলেন, আপনি হলো হচ্ছে বিভিন্ন এই অ্যান্টিভাইরাস আপডেট ইনস্টলেশন বলেন, বিভিন্ন রকমের কাজগুলো সে করে আর কি। সেম ভাবে ডাটাবেজে বিভিন্ন মিউট করে দিতে, সেম ভাবে আপনার ডাটাবেজের যিনি থাকে, ডাটাবেজে হয়তো বা আপনার হলো হচ্ছে এই অ্যাক্সেস গুলো সে করতেছে আর কি। এখন মনে করেন একজন ডাটাবেজ একদিন তার সিস্টেম লেভেলের পাশাপাশি আপনি হচ্ছে ডাটাবেজ লেভেলের পাশাপাশি সিস্টেম লেভেল অ্যাক্সেস আছে। এখন ডাটাবেজের লগ গুলো আপনি সিস্টেমে কোনো একটা জায়গায় মনে করেন আপনি প্রিজার্ভ করতেছেন। তাহলে যেহেতু সেই ডাটাবেজ অ্যাডমিনের সিস্টেমের অ্যাক্সেস আছে, ডাটাবেজের অ্যাক্সেস আছে, সে কোনো একটা অকারেন্স করে কি করলো, সিস্টেম লেভেলে যেহেতু অ্যাক্সেস আছে, সে সিস্টেম অ্যাডমিন হিসেবে সে লগ ইন করে সে সেই লকটাকে মনে করেন ডিলিট করে দেবে আলটিমেটলি। তাহলে কি হলো, একটা ইনসিডেন্ট হলো, একটা অকারেন্স হলো, কিন্তু সেটা কোনো ট্রেস নাই। এরকম তার যদি কোনো না হয়, সে কারণে আমরা এরকম সেন্সিটিভ কন্ট্রোল বা স্পেস গুলো বা সেন্সিটিভ এরিয়া গুলো আমরা একটা ডুয়েল কন্ট্রোল বা একটা মেকার চেকার কন্ট্রোল বা এরকম ধরনের একটা কন্ট্রোল মধ্যে আমরা প্রোভাইড করি, যাতে আপনি মানে অ্যাকচুয়ালি সোজা কথা সেগ্রিগেশন করি, যাতে আপনি এই ধরনের প্রপারলি কাজগুলো করতে পারে। তারপর ধর ইন্টারনাল কন্ট্রোল, ধরো ব্যাকআপ আসতে পারে, রিকভারি আসতে পারে, বিভিন্ন রকম ইস্যুগুলো আসতে পারে। এই জিনিসগুলো আমরা সামনে দেখবো। কন্ট্রোল অবজেক্টিভ মেজার, যদি মনে করেন আমরা আলোচনা করেছি। টেস্টিং, নন টেকনিক্যাল কন্ট্রোল বলতে জাস্ট সিম্পলি মনে করেন একটা ডকুমেন্টেশন। যেমন ধরেন একটা আপনার ডকুমেন্টেশন একটা প্রসেস লেখা আছে, যেমন ধরেন একটা যদি এক্সাম্পল বলি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারটা কি, যেটা আমরা এসওপি বলি, নির্দিষ্ট কথায় বলি। এসওপি তে মনে করেন আপনার হচ্ছে প্রত্যেকটা টিমের একটা করে এসওপি থাকে, আসলে সেই টিমটা কি কাজ করে, কিভাবে কাজ করে, সেটা মনে হয় একটা হাই লেভেলে লেখা থাকে। এটা করার উদ্দেশ্য দুইটা, একটা হলো হচ্ছে তাদের কাজগুলোকে তারা কিভাবে মেনটেন করতেছে সেটা ডিফাইন করা থাকে। সে মনে করেন তার টিমে হয়তো নতুন কেউ একটা জয়েন করলো আর কি। তো সে জয়েন করে তার টিম অ্যাক্টিভিটিস কি, তাকে তো আসলে মানে সেই প্রসেস সম্পর্কে জানতে বা বুঝতে হয়তো অনেক সময় লেগে যায়। তো তার যদি সে কোনো এসওপি থাকে, সে ধরেন খুব সহজেই সেই প্রসেস সম্পর্কে একটা আইডিয়া হবে, সেটা জানতে পারে আর কি। যেহেতু নন টেকনিক্যালটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন লেভেলে যে টেস্টিং গুলো করা হয়। কন্ট্রোল অবজেক্টিভ এক্সাম্পল, কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখে নিয়ে। এখানে হচ্ছে কিছু জেনারেল কন্ট্রোল মেথডের কথা বলা আছে, যেমন ধরেন ম্যানেজারিয়াল কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, টেকনিক্যাল কন্ট্রোল, ফিজিক্যাল কন্ট্রোল। ম্যানেজারিয়াল কন্ট্রোল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে সরাসরি যদি বলে নি, পলিসি। পলিসি মনে করেন একটা ইনফোর্স করা, যে আসলে আপনি মনে করেন নর্মাল পলিসি কি হয়, নর্মাল পলিসিটা হচ্ছে টপ টু বটম, তাই না? টপ টু বটম মিনস পলিসি আপনি এন্ডোর্স করে বোর্ড অফ ডিরেক্টর। তো যেহেতু কেন বোর্ড অফ ডিরেক্টর করে, ধরেন একটা ডকুমেন্ট, সেটা যদি ধরেন পলিসি পলিসি যদি মনে করেন আপনি একটা ব্যাংকের ধরেন
সরি, হেড অফ আইটি আপনার হচ্ছে সেটাকে অ্যাপ্রুভ করলো, তাহলে কি হতো? এখন হেড অফ আইটি মনে করেন একটা নিজের মতো করে একটা পলিসি করে সেটাকে অ্যাপ্রুভ করে সবাইকে বললো যে ভাই আপনারা হচ্ছে এটা ম্যানেজ করে, এটা হচ্ছে মেনে চলেন আর কি। তো বিজনেস টিম বলেন বা অন্য ফিনান্স টিম বলেন, তারা তো নিশ্চয়ই এটাকে মানবে না, মানার কথা না। কিন্তু সেই পলিসিটা যদি আপনি বোর্ড অফ ডিরেক্টর কাছে যদি অ্যাপ্রুভ করে নিয়ে আসেন একবার, মানে টপ লেভেল থেকে, আলটিমেটলি সবাই কিন্তু সেটা মানতে বাধ্য। তো এরকম আর কি। তো এই ম্যানেজার বেশি কন্ট্রোল পলিসি প্রসেস, এমপ্লয়ি ট্রেনিং, ডেভেলপমেন্ট, কমপ্লায়েন্স রিপোর্টিং, টেকনিক্যাল কন্ট্রোল গুলো হচ্ছে বিভিন্ন রকমের যে ধরেন আপনি টুলস দিয়ে যে কন্ট্রোল করতে, ফায়ারওয়াল, রিসেট বলেন, আপনার এই পাসওয়ার্ড বলে, মাল্টিপল অথেন্টিকেশন বলে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, বিভিন্ন রকমের যে কন্ট্রোল গুলো আছে সেটা হচ্ছে টেকনিক্যাল কন্ট্রোল। আর ফিজিক্যাল কন্ট্রোল গুলো হচ্ছে সরাসরি ধরেন সিকিউরিটি গার্ড, সিসিটিভি, আপনার যে ফিজিক্যাল অ্যাক্সেস কার্ড, লক, এই ধরনের কন্ট্রোল গুলো হচ্ছে, বা ওই যে আপনার ফেন্স যেটা বলে, মানে ওই যে ওয়াল দিয়ে যেটাকে ডিফাইন করা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল, সেটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল। ইনফর্স সিকিউরিটি স্পেসিফিক কন্ট্রোল প্রসিজিওর, এখানে কিছু কন্ট্রোল কথা বলা আছে, just একটু দেখে নিন। এখানে কিছু এক্সাম্পলের কথা বলা আছে। বামে হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন সিস্টেম, কিছু সিস্টেম কথা বলা আছে, যে একটা এক্সাম্পল যে আসলে এই ই কমার্সের কি কি ধরনের রিস্ক থাকতে পারে এবং সেই রিস্ক গুলোকে আমি আসলে কিভাবে মিটিগেট করতে পারি, একটা হাই লেভেলে বলা আছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, একটু দেখে নিন। ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, ইমেইল, তারপর আপনি আইসিএস, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোন কোন ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকতে পারে, এখানে সেটা just একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা একটু দেখে নিন। আচ্ছা, কন্ট্রোল ক্লাসিফিকেশন সাধারণত হচ্ছে কন্ট্রোল আপনার এই পাঁচ ধরনের হয়, এর পরেও হয়, কিন্তু আপনার হাই লেভেল এই পাঁচটা ধরনের হয়: একটা প্রিভেন্টিভ, ডিটারেন্ট, ডিটেকটিভ, কারেক্টিভ, কম্পেনসেটিভ। প্রিভেন্টিভ কন্ট্রোল, মনে করেন কোনো একটা রিস্ক আপনি হতে পারে সেটা আপনি আগে থেকে চিন্তা করে সেই অনুসারে আপনি একটা ট্রিটমেন্ট নিচ্ছেন বা একটা কন্ট্রোল আপনি ডিপ্লয় করে রাখছেন। মানে আপনি, মানে রিস্ক হয়নি কিন্তু রিস্ক ঘটার আগেই আপনি এটা কন্ট্রোল আপনি প্লেস করে রাখছেন, সেটা হচ্ছে প্রিভেন্টিভ কন্ট্রোল। মনে করেন আপনি হয়তো রুলস করলেন, আপনি যেহেতু নেটওয়ার্কের সমস্ত ল্যাপটপ ডেস্কটপ আপনি কানেক্ট করা আছে, তো আপনি রুলস করলেন যে আপনি হচ্ছে কোনো একটা ল্যাপটপ যদি এই নেটওয়ার্ক কানেক্ট হতে হয় তাহলে সেখানে অবশ্যই অ্যান্টিভাইরাস থাকতে হবে আর কি। তো একটা কন্ট্রোল আপনি বের করলেন যে আপনি আগে থেকে ধরেন একটা রিস্ক ঘটতে পারে, সেটাকে চিন্তা করে আপনি আগে থেকে একটা কন্ট্রোল নেন, সেটা হচ্ছে প্রিভেন্টিভ কন্ট্রোল। ডিটারেন্ট কন্ট্রোল, ডিটারেন্ট কন্ট্রোল যদি একটু এক্সাম্পল, অনেক সময় অনেক বিল্ডিং এ দেখবেন যদি লেখা থাকে না যে এই বিল্ডিংটা সিসিটিভির তত্ত্বাবধানে আছে বা সার্ভার সিস্টেম আন্ডারে আছে, আপনার সমস্ত হচ্ছে অ্যাক্টিভিটিস মনিটর করা হচ্ছে, বিভিন্ন রকম কিন্তু কথাবার্তা লেখে। আমরা কি কখনো দেখছি যে আসলে একটা ক্যামেরা ঠিকই আছে, ক্যামেরাটা আসলে কাজ করে কিনা আমরা তো জানি না, তাই না? বা আর যদি ভালো এক্সাম্পল দিই, মানে অনেক সময় দেখবেন অনেক বাসা গেটে লেখা থাকে কুকুর হতে সাবধান। তো বাসার ভিতরে কুকুর আছে কিনা আমরা তো কখনো দেখতে যাই না। এখন মনে করেন আমি কুকুর দেখে খুব ভয় পাই, তো আমার হচ্ছে ইন্টেনশন ছিল সেই বাসার ভিতরে যে কিছু চুরি করা। তো আমি যেহেতু কুকুর দেখে ভয় পাই, আমি এই হচ্ছে এই লেভেলটা দেখে, কুকুর হতে সাবধান লেভেলটা দেখে আমি ভয় গেলামই না। তোমার আলটিমেটলি আমি হচ্ছে, মানে আমাকে এমন কোনো কন্ট্রোল করা সেখানে নাই যে আসলে আমাকে প্রিভেন্ট করতে পারবে, তোমাকে বাধা দিতে পারবে, কিন্তু জাস্ট মানে অ্যাওয়ার করা বা একটা ব্যানার মনে করেন, আমাকে জাস্ট সেটা দেখে আমাকে কিছুটা হয়তো যদি আমার মনে এরকম মানে কিছু যদি ইচ্ছা থাকে সেটা আমি যাতে বাদ দিই এরকম টাইপের। তো অনেক সময় দেখবেন যে বিভিন্ন সিস্টেমে একটা ব্যানার অ্যাড করা থাকে যে এই সিস্টেমটা হয়তো এই প্রতিষ্ঠানের আন্ডারে আছে, এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল, এবং এখানে যদি আপনি কোনো অ্যাক্সেস করেন সেটাকে আহ, কি বলে ওটাকে, ইলিগাল যদি আপনি অ্যাক্সেস করেন সেটাকে আপনাকে হচ্ছে মানে পেনালাইজ করা হবে বা আপনার বিরুদ্ধে কেস করা হবে, বিভিন্ন রকমের আপনার হয়তো ওয়ার্নিং থাকে, তাই না? তো এটা ব্যানার হিসেবে থাকে একটা সিস্টেমে। তো এটা হচ্ছে ডিটারেন্ট কন্ট্রোল। আপনাকে হয়তো সে মানে ফোর্সফুলি আপনাকে হয়তো বা সে বাধা দিতে পারছে না, কিন্তু আপনাকে একটা সচেতনামূলক কিছু একটা করতেছে, অ্যাওয়ার করতেছে, সেটা হচ্ছে ডিটারেন্ট কন্ট্রোল। আর ডিটেকটিভ কন্ট্রোলটা কি, মনে করেন আপনার হচ্ছে ফর এক্সাম্পল আপনার একটা ড্যাশবোর্ড আছে, সেখানে আপনি কন্টিনিউস মনিটর করতেছেন কোন একটা অ্যালার্ট আসছে কিনা, সেই অ্যালার্ট আসার পরে আপনি সেই অ্যালার্টের ধরেন ট্রিটমেন্ট করতেছেন। মনে করেন আপনার তো বা ধরেন অ্যান্টিভাইরাসে আপনার একটা ড্যাশবোর্ড আছে, মনে করেন সেন্ট্রালি আপনি আপনার যতগুলো আপনার ডিভাইস আছে সকল ডিভাইসের জন্য আপনি একটা সেন্ট্রাল একটা ড্যাশবোর্ড আছে অ্যান্টিভাইরাসের জন্য। সেখানে আপনার তো মনিটর করতেছেন যে কোথায় কোথায় কোন কোন ডিভাইসে আপনার হচ্ছে আহ ভাইরাস দ্বারা ইনফেক্ট রয়েছে, আপনি সেই অ্যালার্টটা আপনি সেই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। সেটা ডিলিট করার পরে আপনি করতেছেন কি একটা অ্যাকশন নিচ্ছেন। মানে মনে করেন একটা ধরেন ড্যাশবোর্ড, সেখানে আপনি কোনো মতো একটা
ভিউ করতেছেন, কিন্তু সেটা ধরেন কোনো কিছু প্রিভেন্ট হচ্ছে না। সে প্রিভেন্ট করার জন্য আপনার একটা অ্যাকশন নিতে হচ্ছে, মানে ডিলিট করার পরে তুমি অ্যাকশনটা নিবে, তাই না? তো এটা হচ্ছে ডিলিটিভ কন্ট্রোল। আর কারেক্টিভ কন্ট্রোল যদি জাস্ট এক্সাম্পল যদি বলি, ব্যাকআপ। ব্যাকআপ মনে করেন একটা ব্যাকআপ, ব্যাকআপ থেকে আপনি ডাটা রেস্টোর করা। মনে করেন আপনার র্যানসমওয়্যার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে কোনো একটা সিস্টেম, আপনি হচ্ছে সেখানে সমস্ত ডাটা আপনার ইনক্রিপ্ট হয়ে গেছে আর কি। আপনি করার কিছু না। তাহলে কি কি দেখতে হবে, যে আমার আসলে কোনো মনে করেন যে হলো হচ্ছে যদি ব্যাকআপ আগে থেকে নেওয়া থাকে, তাহলে ব্যাকআপ থেকে আমাকে ডাটাগুলোকে রেস্টোর করতে হবে। সিম্পলি, বা মনে করেন আপনার হচ্ছে কোনো একটা সিস্টেমে আপনার হচ্ছে অ্যান্টিভাইরাসটা ক্র্যাশ করছে, ঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে আমাকে কি করতে হবে, অ্যান্টিভাইরাসটা ইনস্টল করে নতুন ভাবে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। দ্যাট ইজ কারেক্টিভ কন্ট্রোল। আর কম্পেন্সেটিং কন্ট্রোলটা কি? কম্পেন্সেটিং কন্ট্রোলটা মনে করেন আপনি হচ্ছে কোনো একটা কন্ট্রোল, আপনি মনে করেন একটা কন্ট্রোল গ্যাপ আছে, একটা রিস্ক আছে, সেই ধরেন আপনি হচ্ছে আহ ধরেন এন্ড অফ লাইফ কোন একটা অপারেটিং সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম। কেন এন্ড অফ অপারেটিং সিস্টেম বলতেছি আমরা? সেখানে কোনো সিকিউরিটি প্যাচ ধরেন কেউ আপনি হচ্ছে পাবলিশ করে না, তাই না? উইন্ডোজ সেভেন তো অনেক আগে অবসোলড হয়ে গেছে। উইন্ডোজ 7 তো কোনো মাইক্রোসফট আপনার সিকিউরিটি প্যাচ তারা প্রোভাইড করে না, তাই না? তারপর আলটিমেটলি যদি এমন কোনো সিস্টেম আপনার থেকে থাকে, মনে করেন অনেক ব্যাকডেটেড কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা উইন্ডোজ 7 ছাড়া মনে করেন চলবে না, তো এরকম অ্যাপ্লিকেশন যদি হয়, আমি যদি আপনার একটা ডিপেন্ডেন্সি থাকে, হয়তো সেই ভেন্ডরটা নাই, মার্কেট আউট, বা যে যারা ডেভেলপ করছে সেই রিসোর্স, আপনার এখন নতুন কোনো রিসোর্স নাই, সে নতুন ডেভেলপ করবে নতুন কোনো অপারেটিং সিস্টেমে, সেরকম মনে করেন রিসোর্স নাই। তো আলটিমেটলি ধরেন আপনি চাইলেই উইন্ডোজ 7টাকে ফেলাই দিতে পারতেছেন না, উইন্ডোজ 7টা আপনি কন্টিনিউ করতে হচ্ছে। কারণ যেহেতু আপনার এটা মেন কন্ট্রোল কি ছিল, সিকিউরিটি প্যাচ ডিপ্লয় করা, যেহেতু আমার অপারেটিং সিস্টেমটা এন্ড অফ লাইফ হয়ে গেছে, সিকিউরিটি প্যাচ নিতে পারতেছি না, তাহলে অন্য কোনো একটা কন্ট্রোলের মাধ্যমে সেই রিস্কটাকে রিডিউস করা আর কি। তো সেটাই হচ্ছে কম্পাসেটিং কন্ট্রোল। হয়তো আমি এখানে মনে করেন আমি ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার হয়তো ইমপ্লিমেন্ট করলাম, আমি মনে করেন অন্য কোনো একটা হয়তো অ্যান্টিমালার ইনস্টল করলাম, বা আমি অন্য কোনো ভাবে হয়তো সেটাকে কন্টিনিউসলি মনিটরিং এর মধ্যে রাখতেছি। বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার কম্পাসেটিং কন্ট্রোল, যে আসলে কোনো একটা রিস্ক আমি ডিরেক্টলি যে কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করার কথা ছিল সেটা করতে পারছি না, কিন্তু অন্য কোনো একটা টুলস এর মাধ্যমে, কন্ট্রোলের মাধ্যমে সেটাকে আমি রিডিউস করার চেষ্টা করতেছি, রিডিউস করতেছি, মিটিগেট করতেছি, সেটা হচ্ছে কম্পাসেটিং কন্ট্রোল। কারো যদি ভাবে কোনো কোয়েরি থাকে বলতে পারেন। ওকে, আমি ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট কন্টিনিউ করবো, তারপর আমরা আজকের মতো শেষ করবো আর কি। তো এখানে কিছু কন্ট্রোল ক্লাসিফিকেশনের কথা বলা আছে। এখানে হচ্ছে কন্ট্রোল রিলেশনশিপ টু রিস্ক। এখন সবসময় মনে রাখবেন যে আসলে ধরেন আহ, আপনি দুটো জিনিস, একটা হচ্ছে কমপ্লায়েন্স, আমি তো বললাম হচ্ছে আপনার কমপ্লায়েন্স টেস্টিং, একটা হচ্ছে সাবস্টেন্স টেস্টিং। তো কমপ্লায়েন্স টেস্টিং যদি স্ট্রং হয়, তাহলে সেখানে সাবস্টেন্স টেস্ট আমি কিছুটা মানে কম করলাম, কোনো সমস্যা নেই, কারণ সেখান থেকে যে কন্টিনিউস আমি যেখানে দেখতেছি আসলে এখানে খুব স্ট্রং কমপ্লায়েন্স টেস্ট আপনার কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেখানে হয়তো আমার ভুল হওয়ার বা সাকসেস কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আমি হয়তো সাবস্টেন্স কম করতে পারি। সেম ভাবে আমার মনে করেন রিস্ক যদি হচ্ছে আপনার বেশি থাকে, এবং সেটা যদি পর্যাপ্ত কন্ট্রোল আমি না নিতে পারি, আলটিমেটলি আমি সেই রিস্কটাকে তো আসলে মিটিগেট করতে পারবো না, তাই না? তো তার মানে হচ্ছে এখানে জাস্ট রিলেশনশিপ জাস্ট এখানে বোঝানো হয়েছে, যে আপনি মনে করেন যদি প্রপার রিস্কের প্রপার কন্ট্রোল যদি আপনি না নিতে পারেন, আলটিমেটলি আমার হতে পারে না, রিস্কটাকে মিটিগেট করা যাবে না। তার মানে এজ অডিটর তখন আমরা কি করব, যে এখানে কি রিস্ক ছিল এবং সেই রিস্কটাকে আমি কোন কন্ট্রোলের মাধ্যমে মিটিগেট করার চেষ্টা করতে, সেটাকে আসলে অ্যাসেস করা, যে আসলে সেটা ইম্প্যাক্ট কি কমতেছে, মানে কন্ট্রোলটাকে ঠিকভাবে প্রপারলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা আর কি, সেটাকে অ্যাসেস করা আর কি। তো আসলে এখানে সেটাই বোঝানো হয়েছে। জাস্ট এক মিনিট অ্যালাউ করেন। আর এই যে যখন হচ্ছে একটা প্রতিষ্ঠানের হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের যে কন্ট্রোলটা সেট করা থাকে, সেটা যদি হচ্ছে কোনো ব্যত্যয় হয়, তাহলে অডিট কিভাবে এটা হচ্ছে অ্যানালাইসিস করে নিচ্ছে? আচ্ছা, যে মনে করেন আপনি হচ্ছে ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা পাসওয়ার্ড, কিছু প্যারামিটার থাকে সেই অনুসারে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন আপনি হচ্ছে বাংলা ব্যাংকের আইসিআইসি সিকিউরিটি গাইডলাইনে বলা আছে যে আপনার হচ্ছে পাসওয়ার্ড লেন্থ হতে হবে 11 ক্যারেক্টার। তারপরে ধরেন বলা আছে যে এই 11 ক্যারেক্টার আপনার মাল্টিপল কমপ্লেক্সিটি হতে হবে। মাল্টিপল কমপ্লেক্সিটি বলতে ধরেন আপনার ক্যাপিটাল ক্যারেক্টার থাকতে হবে, স্মল ক্যারেক্টার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্পেস ক্যারেক্টার থাকতে হবে, এই কম্বিনেশন থাকতে হবে, ঠিক আছে? তারপর বলা আছে আপনার প্রত্যেক 90 দিন অন্তর অন্তর আপনার ইউজারদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আর কি।
তারপর হয়তো বলা আছে যে আপনি পাসওয়ার্ড হিস্টোরি 4 মিনস আপনি প্রিভিয়াস যে 4টা পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই পাসওয়ার্ড আপনি দিতে পারবেন না, অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে আর কি। এরকম ধরনের বিভিন্ন রুলস বলা থাকে। তো এখন মনে করেন এটা আপনার এটা হচ্ছে এখন নর্মালি একটা অর্গানাইজেশন পলিসিতে আমরা কি করি, আমাদের রেগুলেটর থেকে যে ইনস্ট্রাকশন গুলো পাই বা রেগুলেটর থেকে আমাদের যা কিছু বলছে এবং আমাদের ধরেন বিজনেস গোল অনুসারে যেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এই দুটো কম্বিনেশন করে তো মোটামুটি আমরা একটা পলিসি দাঁড় করাই, তাই না? তো এখন মনে করেন আপনি পলিসিতে বলা আছে এই যে কথাগুলো বললাম আর কি, 11 ক্যারেক্টার হতে হবে, 90 দিন পর পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে। তো এটা আপনার পলিসিতে বলা আছে। তো এখন তাহলে অ্যাজ এ অডিটর আমি দেখবো কি আমার সিস্টেমে আমি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করছি, সেই ইমপ্লিমেন্টের মধ্যে কোনো আসলে গ্যাপ আছে কিনা। গ্যাপ কিরকম, এখন ধরেন আমি আমার হচ্ছে 100টা ইউজার আছে, এই 100টা ইউজারকে আমি হয়তো তাদেরকে প্রত্যেক দিন আমি অ্যাওয়ার, প্রতিদিন ধরেন প্রত্যেক সপ্তাহে আমি অ্যাওয়ার করি যে আসলে ভাই আমাদের এই পাসওয়ার্ড পলিসি হলো এই অনুসারে আপনাদেরকে হলো হচ্ছে মেনটেন করতে হবে, এটা আপনাদের জানার সুবিধার্থে এটা আমরা আপনাদেরকে অ্যাওয়ার করতেছি। জাস্ট ম্যানুয়ালি আমরা কাজটা করে ধরেন ফর এক্সাম্পল, মানে তাদেরকে আমরা, আমাদের এমন কোনো সিস্টেম নাই যে এই জিনিসগুলোকে ফোর্স করা। তো ধরেন আমরা ম্যানুয়ালি কাজগুলো করতেছি, তাহলে এই ক্ষেত্রে দেখেন হয়তো 100 জনের ভিতরে হয়তো ধরেন 50 জনই আপনি কথা মতো হয়তো বা এই প্যারামিটার গুলো মেনটেন করে পাসওয়ার্ডটা তারা এনশিওর করতেছে আর কি। কিন্তু দেখা যাবে যে বাকি 50% তারা মনে করেন সেটা এনশিওর করতেছেন, তাহলে আলটিমেটলি আপনি রিস্কে আছেন, তাই না? তো হচ্ছে তার মানে এই যে ধরেন এজ এ অডিটর তাহলে আমরা কি করবো, যে এই যে একটা পলিসিতে একটা কথা বললো, এই কথাটা আপনার হলো হচ্ছে আপনি হলো সিস্টেমে তার রিফ্লেকশনটা কিভাবে হয়ে যায়, তো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। তো আমরা যদি একটু বলি, একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরুন অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে আমাদের আইডিয়া আছে। অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা কাকে বলতেছি, অ্যাক্টিভ ডিরেক্টরি কেন ইউজ করবো সেই সম্পর্কে কারো আইডিয়া আছে? স্যার জি আবার ভাইয়া বলেন। আছে। সার্ভারে এই পলিসিটা অ্যাপ্লাই করে দেওয়া যায় যে আপনার পাসওয়ার্ড, এর পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে, পাসওয়ার্ডের লিঙ্ক করতে হবে, এগুলা ডিসি সার্ভারে ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেওয়া যায়। আমি আরেকটু যদি ইজি হয়ে বলি, যেমন ধরেন একটা নর্মাল একটা কম্পিউটার, সেই কম্পিউটার নর্মাল একটা ওয়ার্ক গ্রুপে থাকে। ওয়ার্ক গ্রুপ মানে ধরেন একটা সেপারেট একটা ধরেন ডোমেইনে থাকে আর কি প্রত্যেকটা গ্রুপ। তো এখন মনে করেন আপনার যদি 100টা ল্যাপটপ থাকে, ধরুন ইউজের কথা চিন্তা করেন, 100টা ল্যাপটপ থাকে, তাহলে 100টা ল্যাপটপ 100টা ডোমেইনে থাকবে আর কি, তাদের নিজেদের মধ্যে কোনো আপনার মানে রিলেশন থাকবে না। জাস্ট প্রথমে একটা ইজি হয়ে বলতে হবে। তো এখন আপনাকে যদি বলা হলো যে এই যে পাসওয়ার্ড লেন্থ বলেন, আপনি এই যে পাসওয়ার্ডের যে প্যারামিটার সেট গুলো বলেন, 90 দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখন বলা হলো আপনাকে যে প্রত্যেকটা আপনি হচ্ছে ইউজাররা তো আসলে নর্মালি মানবে না, স্বাভাবিক। আপনার যদি ম্যানুয়াল কিছু থাকে, সেখানে যদি কোনো সুযোগ থাকে যে না আমার চুরি করার যদি সুযোগ থাকে বা আমার যদি না মানার সুযোগ থাকে, আমি এজ ইউজার ম্যাক্সিমাম হয়তো প্রথম 2-3 বার মানলাম, পরে হয়তো আমি মানবো না, আমার ফোন বেশি লাগতেছে, ঝামেলা লাগতেছে, আর না আমার সুযোগ আছে, না মানে মানবো না, স্বাভাবিক। তো এখন আপনাকে বলা হয় যে আপনি এই হচ্ছে এই একটা ডিভাইসে আপনি হচ্ছে এমন কিছু করেন যে হচ্ছে আপনি এই পাসওয়ার্ডের এই প্যারামিটার গুলো ফেরত মানতে বাধ্য থাকে আগে। তো এখন আপনি চিন্তা করলেন যে আমার তো একটা ডিভাইস, আমি সবগুলো যদি ম্যানুয়ালি করতে যাই আমার তো হিউজ সময় লাগে। না করে আমি কি করলাম, আমি একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার করলাম, একটা ডোমেন কন্ট্রোলার যেটাকে আমরা বললাম, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার করলাম। অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার করে 100টা ল্যাপটপকে আমি একটা ধরেন অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার করে একটা সিঙ্গেল ডোমেন কন্ট্রোলার আমি বা একটা ডোমেন নেম ক্রিয়েট করলাম ধরে নেন, ডোমেন কন্ট্রোলার আন্ডারে। সেখানে সবগুলো একটা ল্যাপটপকে আমি সেই সেম ডোমেন আমি নিয়ে আসলাম। এরপরে কি করলাম, একটা ধরেন এই যে একটা যেহেতু একটা ডোমেন কন্ট্রোল তৈরি করলাম, একটা সিঙ্গেল ডোমেন তৈরি করলাম, সেই ডোমেনে আমি যা কিছু পলিসি এখন আমি অ্যাপ্লাই করব সবগুলো এই একটা ল্যাপটপে উঠলে ইফেক্টিভ হবে আর কি। সেখানে আমি বলে দিলাম সবাই হচ্ছে এই 11 ক্যারেক্টার পাসওয়ার্ড মানতে বাধ্য, আমি পলিসি বলে দিলাম, এই পলিসিটা না মানলে সে সিস্টেমে লগ ইন করতে পারবে না। তারপর বললাম এই 11 ক্যারেক্টারের ভিতরে আমি কমপ্লেক্সিটি অ্যাসাইন করে দিলাম। আমি বলে দিলাম সেখানে প্রত্যেক 90 দিন পর পর পাসওয়ার্ডটাকে তাকে চেঞ্জ করতে হবে, আমি সিস্টেমেই সেই পলিসি ডিফাইন করে দিলাম। তাহলে সিস্টেম যখন মনে করেন কোনো একটা ইউজার তার ল্যাপটপ যখন লগ ইন করবে, 90 দিন হয়ে গেল যে পাসওয়ার্ড চেঞ্জ করেনি, যখন 91 দিন আসলো, তখন হয়তো সিস্টেম এটাকে ইনফোর্স করবে, তোমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, তুমি একটা নতুন পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড না দিলে তোমাকে ঢুকতে দিবে না, ইনফোর্সমেন্ট করবে আর কি। তখন আলটিমেটলি তখন ইনফোর্সমেন্ট যদি আসে, তাহলে সেই ইউজারটা আপনি মানতে বাধ্য। আগে আগে যেটা ছিল ম্যানুয়ালি তাকে আমি বলতাম, রিকোয়েস্ট করতাম ভাই এটা করেন, এই আমার কোম্পানিতে বলা আছে, পলিসিতে বলা আছে, এটা করেন। সে 2-3 বার করছে, এরপর আর করেনি, স্বাভাবিক। তো এই একটা গ্যাপ,
এই গ্যাপটা মানে আলটিমেটলি আমার মানে ইউজারকে সুযোগ দেওয়া যে আসলে তাকে মনে করেন সে চাইলে সে ভায়োলেট করতে পারে এখানে এই পলিসিটা। এটাই মনে করেন একটু অডিট আমাদেরকে রিভিউ করা। মনে করেন সে যে অ্যাক্টিভিটি গুলো করতেছে সেটা একটা অডিট ট্রেইল থাকতে হবে। সেই অডিট ট্রেইলটা মনে করেন নাই, তার মানে আলটিমেটলি একটা রিস্ক আছে। সেই রিস্কটাকে আমাদের কিন্তু একটা হয়তো আইডেন্টিফাই করা আছে। আমি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। বাকিগুলো আমরা আর হয়তো বেশি সময় লাগবে না, আর হয়তো 15-20 মিনিট সময় লাগবে। তো আমরা তাহলে এই ক্লাসে এর পরে থেকে আমরা শুরু করবো আর কি। স্যার ওই একটা কোশ্চিন ছিল, ওটা একটু শিওর স্যার। যাবেন স্যার, একটু ওই যে হাই রিস্কের এটা যে করা হলো একটু। ও আর একটা আচ্ছা। কোশ্চেন ছিল, যদি সবার শেষে সুযোগ দিতেন। আচ্ছা, আমি হাই রিস্কের ব্যাপারটা বলে নিই। ব্যাপারটা হচ্ছে এখানে যেটা আমি হাই রিস্কের ব্যাপারে যেটা বুঝতে যাচ্ছি, যে মনে করেন আমরা যখন মানে একটা অডিট করি আর কি, তো অডিটের ধরেন তো আমাদের কি কি থাকে, আমাদের মেন একটা অবজেক্টিভ ডিফাইন করা থাকে, অডিটের একটা পিরিয়ড ডিফাইন করা থাকে, আসলে প্রিভিয়াস আমার ধরেন মানে 1 বছর না 6 মাস না একটা পিরিয়ড ডিফাইন করা থাকে যে কতদিন কতদিনের উপর আমরা অ্যানালাইসিস করবো আর কি। তারপর ধরেন আমার একটা হচ্ছে স্কোপ ডিফাইন করা থাকে। স্কোপ বলতে বোঝাচ্ছে ধরেন আপনি ধরেন আপনি একটা নর্মালি একটা ব্যাংকের আইডি কার্ড কিনতে পারেন, কি কি থাকে। তারপর ধরেন বিভিন্ন রকম টিম থাকে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টিম, সিস্টেম টিম, ডাটাবেস টিম, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিম, তারপর ডাটা সেন্টার ম্যানেজমেন্ট টিম, সার্ভিস টিম, বিভিন্ন রকম টিম থাকে, তাই না? তো এখন আপনি সেই স্কোপে হয়তো বলার থাকবে যে আসলে আপনি স্কোপটা কি, যে আপনি সবগুলো অ্যাপ্লিকেশনে কাভার করতে হবে, নাকি শুধুমাত্র ডাটা সেন্টারটা কাভার করতে হবে, নাকি শুধুমাত্র কোর ব্যাংকিং সিস্টেমটা কাভার করতে হবে, নাকি কার্ড ম্যানেজমেন্ট কাভার করতে হবে। বেসড অন আপনার যে স্কোপটা ডিফাইন করা থাকবে সেই অনুসারে আপনি হচ্ছে প্রথমে একটা ধরেন ওই স্কোপের ভিতরে কি কি আপনার অ্যাসেট আছে, রিলেভেন্ট অ্যাসেট, মানে ওই স্কোয়ার ভিতরে রিলেভেন্ট অ্যাসেট বলেন, আপনি সার্ভিস বলেন, প্রসেস বলেন, সব কিছু আপনি একটা আইডেন্টিফাই করলেন। আইডেন্টিফাই করে আপনি কি করলেন, যে হলো হচ্ছে ঠিক আছে, তাহলে এই যে আমি প্রসেসগুলো ডিফাইন করলাম, এই প্রসেসটা আমার কোন প্রসেসটা আমার জন্য সবথেকে ক্রিটিক্যাল। যদি আপনি ধরেন কোর ব্যাংকিং চিন্তা করেন, এখন দেখেন আপনি কোর ব্যাংকিং এ আপনি বিভিন্ন রকম মডিউল থেকে, তাই না? যে লোন একটা মডিউল, আপনি কাস্টমার অনবোর্ডিং একটা মডিউল, আপনি হলো হচ্ছে বিভিন্ন রকমের যে ট্রান্সফার একটা মডিউল, আপনি বিভিন্ন রকম মডিউল থাকে আর কি। তো এখন ধরেন কোন একটা যদি ডিজাস্টার হয়, ডিজাস্টার সিনারিওতে আপনার এক্সিস্টিং যে কাস্টমার গুলো আছে তাদের কিন্তু নিশ্চয়ই সাপোর্টটা এনশিওর করতে হবে। আপনি নিশ্চয়ই সেই মুহূর্তে আপনি নতুন কোনো কাস্টমার অনবোর্ড না করলেও চলবে। ফর এক্সাম্পল, আমরা তো অনেক সময় দেখছি যে আমরা কোনো একটা ব্যাংকের একটা ব্রাঞ্চে গেলাম, যে ক্যাশে যে আমরা দেখি না যে ক্যাশ থেকে বলে ভাই আমাদের সিস্টেমে অ্যাপ্লিকেশনের সমস্যা, আমরা এখন আপনার সিস্টেমে টাকা জমা দিতে পারবো না, আপনি রেখে যান। আমরা একটু সিস্টেমে আপ করলে আপনার টাকাটা দিব আর কি, সিস্টেমে আপডেট করে দেবো আর কি। তারা কি করে, একটা ম্যানুয়াল রেজিস্ট্রি খাতায় আপনার এই সমস্ত ডাটাগুলো তাকে মেনটেন করে। কেন করে? এই ধরুন আপনার আলটিমেট এজ কাস্টমার আপনাকে সার্ভিসটা তাকে মেনটেন করতে হবে। নিশ্চয়ই ওই সিনারিতে ওই সময় আপনি হচ্ছে আপনার যে সিস্টেমে একটা কাস্টমারকে অনবোর্ড আমার না করলেও চলবে আর কি। তো আলটিমেটলি আমার কোন টাস্কটা আমার জন্য ক্রিটিক্যাল বা ইম্প্যাক্ট না আছে আর কি, সেই জিনিস আমাকে এনশিওর করতে হবে। তাহলে আমি যখন এরকম একটা ধরুন আমি প্রায়োরিটি সেট করবো আর কি, তাহলে আমার ওই অডিটের পিরিয়ডের ভিতরে যে আমার ধরেন হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মধ্যে আমার অডিট শেষ করতে হবে আর কি, সেই অডিট পিরিয়ডের ভিতরে আমি তাহলে আমাকে মাথায় থাকতে হবে আমাকে যেন অবশ্যই এই হাই প্রায়োরিটি যেগুলো সেট করছি সেগুলো অবশ্যই শেষ করবো। তারপরে ধর আমি হয়তো মিডিয়াম বা তারপর লোন শেষ করবো আর কি। বা ইভেন যদি আমি আমার সময় ভিতরে যদি আমি লো শেষ নাও করতে পারি, আমি হয়তো আমার অডিট উপরে একটা লিমিটেশন দিলাম যে আমার যেহেতু টাইম কনস্ট্রেন্টের কারণে আমি এই স্কোপের এই জিনিসগুলো আমি কাভার করতে পারি, যেটা পরবর্তী হয়তো কাভার করা হবে পরবর্তী কোনো অডিটে। কিন্তু আমার অবশ্যই মেক শিওর করতে হবে আমার হাই রিস্ক এরিয়াগুলো যাতে আমার কাভার করা আছে। জাস্ট এটা আমি বলতে চাচ্ছি যে আমার একটা প্রায়োরিটি সেট করা আছে। জি হ্যাঁ। আহ, তার একটা কোশ্চেন ছিল। জি ভাই। স্যার আমি আসলে আজকে ফার্স্ট টাইম জয়েন করলাম আমি। আহ, আপনি এটা স্যার কত নম্বর ক্লাস চলছে? এটা আমাদের সেকেন্ড ক্লাস চলে। সেকেন্ড ক্লাস চলতেছে স্যার। আমি আসলে ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। তো মেবি সমস্যা নেই, স্যার আমরা আপনি এটার এই জিনিসগুলো ওই জিনিসগুলো আমার সামনে আরো আসবে আর কি আলোচনাতে, তখন আমরা জি ওগুলো জি। করতে পারবো তখন। এখন স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার একটু একটু প্র্যাকটিক্যাল ক্যারিয়ার ওরিয়েন্টেড নিয়ে কোশ্চেনটা ছিল আমার। স্যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি। দেন
মানে মার্কেটিং এমআইএস এ চলে গেছি, এবং তখন ডেটা ম্যানেজমেন্ট এবং ডেটা, স্পেশালি এমআইএস রিপোর্টিং নিয়ে আমার মেইনলি কাজ করা হয়েছে প্রায় 7-8 বছর। তো Okay. এখন স্যার ব্যাপারটা হচ্ছে আমি ডেটা সম্পর্কে ভালো বুঝি। অনেক 5-6টা অডিটে পারফর্ম করেছি, মানে অডিট মেম্বার হিসেবে ছিলাম। স্পেশালি ইনভেন্টরি অডিট, ইন্টারনাল অডিট, এগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এই যে সার্টিফিকেশন কোর্সটা আপনারা করাচ্ছেন, এই কোর্সটা যদি মানে কন্টিনিউ করি বা এটা পারফর্ম করলে, দেন স্যার দেখা দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি আসলে স্যার স্কোপ অফ অপরচুনিটি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন দিকটা হতে পারে, বা কি কি স্কিল সেট গ্রো করতে হবে? আচ্ছা, এখানে দেখেন আপনি যদি আমি বলি হাই লেভেলে সিসা আমাদেরকে দেখতে গেলে কি করতে আপনি ধরেন সিসা আমাদেরকে একটা ফ্রেমওয়ার্কে বা একটা স্যার বেসে। সাউন্ডটা কম আসতেছে। এখন কি শোনা যাচ্ছে? স্যার এখন ক্লিয়ার স্যার। জি আচ্ছা, স্যার। এখানে যেটা আমরা যেটা বলতে যাচ্ছি, তো সিসা বেসিক্যালি আমার একটা ফ্রেমওয়ার্ক, আমি একটা অডিট এনগেজমেন্ট কিভাবে করবো, অডিট কিভাবে করা উচিত, আমাকে কিন্তু মোটামুটি সে একটা ওভারঅল একটা গাইডলাইন দিচ্ছে আর কি। তো গাইডলাইন দেওয়ার পাশাপাশি এখানে আমরা হচ্ছে একটা রিভিউ ম্যানুয়াল অলরেডি শেয়ার করেছি। রিভিউ ম্যানুয়ালটা ধরেন আপনি, সেখানে আমার মোটামুটি সমস্ত টেকনোলজি সম্পর্কে কিন্তু হাই লেভেলে বলা আছে। তো এখন একটা আমরা ধরেন অডিট করতে গেলে আমরা কিন্তু এজ এ আইটি অডিটর আমাকে কিন্তু কোনো একটা প্রসেস খুব ডিপে আমাকে কিন্তু যেতে হবে না, কিন্তু আমাকে অ্যাটলিস্ট এতটুকু বুঝতে হবে যে আসলে সেই প্রসেসটা কিভাবে কাজ করতেছে। আমার মনে করেন কোনো একটা বিজনেস লজিক, সেই বিজনেস লজিকটা আমি আসলে আমার কোনো একটা অ্যাপ্লিকেশনে সেটা কিভাবে সেই লজিকটা কাজ করতেছে সেটা আমাকে বুঝতে হবে আর কি। এবং ধরেন পাশাপাশি সেই অ্যাপ্লিকেশনে কি কি ধরনের গ্যাপ থাকতে পারে অডিটর, আমরা সেটাই রিভিউ করবো আর কি। তো এখানে ধরেন আমরা যদি আরেকটু যদি ভেঙে বলি, যেমন ধরেন আমার এখানে সিসাতে 5টা ডোমেন নিয়ে কাজ করে। 5টা ডোমেনের ভিতরে প্রথম ডোমেন তো যেটা আমরা করতেছি, আমরা অ্যাজ এ অডিটর আমাদের কিভাবে কাজগুলো করতে হবে সেই অডিট সম্পর্কে আমার একটা ওভারঅল একটা আইডিয়া দিচ্ছে। ডোমেন টুতে আমার গভর্নেন্স, তারপর এন্ড ম্যানেজমেন্ট নিয়ে আমাকে মোটামুটি একটা আইডিয়া দিবে আর কি। ডোমেন থ্রিতে আমাকে মনে করানো হলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাকে একটা আইডিয়া দিবে আর কি। তো প্রথম 3টে ডোমেন কিন্তু আসলে আপনি টেকনিক্যাল বলেন বা নন টেকনিক্যাল বলেন সবার জন্য কিন্তু সেম। এখানে টেকনোলজি রিলেটেড কিন্তু কোনো কিছু নাই। ব্যাপারটা হচ্ছে একটা অডিট কর্নার করতে গেলে আপনি কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে হাই লেভেলে বলতে হবে। আর ডোমেন 4 আর 5 হচ্ছে আপনার ধরেন এই টেকনোলজি ওরিয়েন্টেড কিন্তু বেসিক, নট ডিটেলস। এখানে বিভিন্ন টেকনোলজি, কোন টেকনোলজি গুলো কিভাবে কাজ করতেছে, কেন করবেন, কোথায় কি ধরনের রিস্ক থাকতে পারে, কোন রিস্ক গুলোকে আপনি কি কন্ট্রোল দ্বারা মিটিগেট করবেন, সেখানে ডিটেলসে বলা আছে। তো আমরা যদি মনে করেন যদি সিসাটা কাভার করি আর কি, তো এখানে ধরেন এটা একটা বলবো যে লাইফ সার্টিফিকেশন মিনস আপনি ধরেন মানে আপনি যে সার্টিফাইড হয়ে গেছেন, আপনি পড়াশোনা শেষ আলটিমেটলি তা না। তো এখানে হচ্ছে আপনাকে কিন্তু কন্টিনিউস বিভিন্ন নতুন টেকনোলজি সম্পর্কে পড়াশোনা করতে হবে, নতুন সিকিউরিটি থ্রেট নিয়ে পড়াশোনা করতে হবে, ভালনারেবিলিটিস নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে এবং সেই অনুসারে কিন্তু আপনার একটা পোর্টাল থাকবে সার্টিফিকেশন হওয়ার পরে। সেই পোর্টালে কিন্তু আপনার রিপোর্ট করতে হবে যে আসলে আপনি আপনি নিজের স্কিলটাকে কতটুকু আপনি মানে কি বলবো আর কি, যে সময়ের সাথে তাল মিলে আপনি সেটাকে মানে বাড়াচ্ছেন আর কি, সেটা আপনি এনশিওর করতে হবে। তো এটাই আর কি। সিসা মূলত আমাদেরকে ধরেন একটা অডিট করতে গেলে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে অডিট করতে হবে, সেটা একটা গাইডলাইন বলতে পারেন, একটা প্রসেস বলেন, সেই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। স্যার এখানে আমি স্যার বুঝতে পেরেছি, বাট আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, সাধারণত কোন ব্যাকগ্রাউন্ডের মানে যারা আছে তাদের জন্য এই সার্টিফিকেশন, ধরেন আমি যে ব্যাকগ্রাউন্ডে বিলং করতেছি, আমার জন্য এই সার্টিফিকেশন কোর্সটা কি আদৌ ফুটফুল হবে, বা আমি কি আসলে এই সার্টিফিকেশন করে মানে ডিফারেন্ট ডোমেনে আসতে পারবো, বা আসার জন্য আমার আসলে আরো এডিশনাল কোনো সার্টিফিকেশন নেওয়া লাগবে, বা আমি হুম। এখন যে স্কিল সেটটা আছে এটা দিয়ে কি কারো কোনো টিমের সাথে কোলাবোরেট করে কোনো কাজে ইনভলভ হইতে হইতে পারবো কি, মানে ক্যারিয়ার এখানে দেখেন, দিকটা আসলে জি জানতে বুঝতে চাচ্ছি। পারছি, এখানে সিসের জন্য আসলে আলটিমেটলি আপনি কোনো টেকনোলজি বলেন বা কোনো নন টেকনোলজি বলেন, আপনি সবার জন্য সার্টিফিকেশন, আপনি এটা কোনো ব্যারিয়ার নাই আর কি। ব্যাপারটা হলো হচ্ছে আপনি ধরেন যেহেতু এটা আইটি অডিট পার্ট, তো আইটি মানে বুঝতে পারতেছেন টেকনোলজি প্রসেস সম্পর্কে আপনাকে একটা হাই লেভেলের ধারণা থাকতে হবে। এখন মনে করেন আপনাকে নিশ্চয়ই এখানে বলা হবে না যে ফায়ারওয়াল কনফিগারেশন আপনাকে করতে হবে, ফায়ারওয়াল কনফিগারেশন কিভাবে করবেন এটা আপনাকে জানতে হবে। এজ এ অডিটর আপনাকে সেটা করতে হবে না। কিন্তু আপনার ফায়ারওয়ালটা কি কাজ করে, আপনার ফায়ারওয়াল হচ্ছে আমি কেন ইউজ করব, ফায়ারওয়াল ইউজ না করলে আমার রিস্ক কি, আমার ফায়ারওয়ালটা হচ্ছে কোন কোন ধরনের ধরেন আমার ভালনারেবিলিটি থাকতে পারে, এই ধরনের যে মনে করেন বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি মনে করেন যদি মনে করেন যে না আপনার হচ্ছে আইটি অডিটে আপনার হলো হচ্ছে
আপনার ক্যারিয়ারটা গ্রোথ করবেন, দ্যাট সি সার্টিফিকেশন অনলি ওয়ান, এটা দিয়ে আপনি করতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি। তো ঠিক আছে ভাই, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি তাহলে ক্লোজ করি।